ওখানে গিয়ে দেখি যে ঠিক মানে কোনো রকম তান্ত্রিক রিচুয়াল করলে যেরকম হয় সেটানিক একটা সাইন বানানো, তার মাঝখানে একটা ডলকে বসানো আছে গাছের নিচে, আর সেই গাছের মধ্যে অনেকগুলো ডলও ঝোলানো আছে, যেটার একটা তোমার হাত ভাঙা, একটার পা ভাঙা, এরকমভাবে হ্যাং করে রাখা আছে। ডলটাকে উঠিয়ে নিয়ে সেটা নিয়ে তুমি বাড়ি চলে আসলাম। তো আমরা যখন নিচে স্পিরিট কল করছি, যেখানে যদি কেউ থেকে থাকে আমাদেরকে কোনোভাবে জানান দিন, উপরে ওইটা জ্বলে উঠছে। তো ওই ক্যামেরাতে পরে যখন চেক করছি দেখছি ওই পার্টিকুলার টাইমে বিভিন্ন রকম সাউন্ড শোনা যাচ্ছে ওখানে, মানে 2-3টে বউ মনে হচ্ছে কাঁদছে, আর অনেকগুলো বাচ্চার গিগলিং এর সাউন্ড। তখন আমার বেবি হয়ে গেছে ছোট, এরকম আমি একদিন উঠে দুধ খাওয়াচ্ছি ওকে, ওর কি মনে হয়েছে কিছু খচখচ আওয়াজ পেয়েছে বোধহয়, আমাকে মানে এরকম ঝাঁকানো যাকে বলে, জোরে ঝাঁকিয়ে আমি ওকে দেখি ও বসে বসে দুধ খাওয়াচ্ছে, এমনি করে করে দুধ খাওয়াচ্ছে। বললাম দুধ খাওয়াচ্ছি, সে তো শুয়ে আছে, কাকে খাওয়াচ্ছে? দেখি ওই পুতুলটা নিয়ে বসে আছে। তখন আমার ট্রান্সটা ভেঙে দেখছি হ্যাঁ ও পাশে ঘুমাচ্ছে, আর আমি আমার হাতে জাস্ট এইভাবে পুতুলটা। কয়েকজন যে ফিল করে তারা কোনো শ্যাডো দেখলো, পাস করলো, বা কোনো গন্ধ পেয়েছে, বাজে ফাউল স্মেল পেয়েছে, অ্যাকচুয়ালি সেটা কি? ঘুমাতে যাওয়ার সময় ওর হাতটা আমাকে দিচ্ছে কিস করার জন্য, আমি ওর হাতে চুমু খাচ্ছি, ওর পাপাকে দিচ্ছে কিস করার জন্য, ও করছে, ওপরে কাউকে দিচ্ছে কিস করার জন্য। মাউন্ট এভারেস্ট বলে একটা দার্জিলিংয়ে খুব নাম করা হোটেল ছিল একসময়, যেটা এখন অ্যাবান্ডেন্ট। সিঁড়িগুলো এরকম এরকম উঠে এরম এরম করে যাচ্ছে, আমি এইরকম জাস্ট সিঁড়িটায় উঠেছি, উঠে হঠাৎ করে এদিকে ঘুরে দেওয়ালের দিকে নজর পড়লো, দেখছি লেখা আছে ওয়ার্নড ইউ, গুড মর্নিং। আর তখন বাজে সকাল ওই 6:30 7টা এরকম। আমাদের আজকের গেস্ট ঈশিতা দাস সান্যাল এবং দেবরাজ সান্যাল। দেবরাজ দাকে আগে আমার এই চ্যানেলে দেখেছেন, এইবার আমি আসল বসকে নিয়ে এসেছি, দেবরাজ দার ওয়াইফ ঈশিতা দি। ওরা দুজনে অ্যাজ এ টিম কাজ করে ডিটেকটিভস অফ সুপার ন্যাচারাল। আশা করছি ওদের ব্যাপারে আপনারা জানেন, যদি কেউ না জানেন তাহলে এই এপিসোডটা দেখার পর আই এম শিওর ওদেরকে আপনারা পুরো প্রপারলি চিনে যাবেন। ওরা খুব ভালো কাজ করছে এবং লাস্ট 10 বছরের ওপর ওরা অনেক সুপার ন্যাচারাল কেসেস নিয়ে ওরা কাজ করেছেন, এবং এটা এমন একটা সাবজেক্ট যেটা আইদার আপনি বিলিভ করেন না হলে করেন না। আমরা এই সাবজেক্টটাকে আপনাদের সামনে আনলাম, আপনারা বিলিভ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। দে আর প্যারানর্মাল ইনভেস্টিগেটার্স, তারা এরকম প্যারানর্মাল সিচুয়েশনসে যান এবং কেন হচ্ছে কি হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেন। আশা করছি পুরো এপিসোডটা আপনারা দেখবেন। তো ফুল এপিসোডটা দেখার পর আপনাদের সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ। ঈশিতা দি, দেবরাজ দা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। Thank দেবরাজ you. দাকে ওয়েলকাম অগেন, কারণ এটা দেবরাজ দা সেকেন্ড টাইম। তো প্রথমবার যখন শ্যুটটা করেছিলাম তখন জাস্ট পডকাস্টে শুরু হচ্ছে, তখন দুজনকে হোস্ট করতে পারবো না আমি জানি না। তো এখন 1 বছর পর আমরা পারছি হ্যাঁ। দুজনকে হোস্ট করতে। না, তোমরা খুব ভালোই পারছো। এই অবস্থা লেভেল নিয়ে একটা নিয়ে ম্যানেজ করছি। তো প্রথমেই এটা আমার খুবই একটা ফেভারিট সাবজেক্ট। এটা নিয়ে আমি যখন একটু ফাঁকা টাইম পাই আইদার কিছু দেখি বা পড়ার চেষ্টা করি। তো দেবরাজদার এপিসোডটা ইন টার্মস অফ ভিউজ হয়তো খুব বেশি ভিউজ হয়তো হয়নি, কিন্তু আমার কাছের মানুষ অনেকেরা দেখেছে এবং তাদের মনে অনেক প্রশ্ন জেগেছিল, যেটার জন্য আমার মনে হয়েছিল যে দুজনকে এবার একসাথে একটু হোস্ট করি, কারণ তোমরা অ্যাজ এ টিম কাজ করো। তো আমার যতদূর মনে পড়ছে যে লাস্ট টাইম তুমি বলেছিলে যে এখন তোমরা একটু বন্ধ রাখছো, কারণ না এখন আমরা ফুল ফ্লেজেড এখন ফুল ফ্লেজ শুরু করছো। এবার আমাকে বলো যে তোমাদের প্রেজেন্ট ডে টিমটা কি সিনারিও এখন, আর এখন যে তোমরা ফুল ফ্লেজেড কাজ করছো সেটার মানেটা কি? টিমের এখন রিসেন্ট সিনারিও হচ্ছে, এখন আমরা টিমে মোটামুটি 4জন অ্যাক্টিভ মেম্বার্স, আমি, ঈশিতা, অনির্বাণ আর আয়ুষ।
অনির্বাণ আমাদের এখন এতগুলো গ্যাজেট বানিয়ে দিয়েছে আমাদের, মানে এখন আমরা মানে এমন কোনো মানে আর আমাদের গ্যাজেট বাকি নেই যেটা আমাদের কাছে নেই, মানে আমাদের কাছে মোটামুটি সব রকম আছে। আর আয়ুষ খুব ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারে, তো আমরা এখন খুব রিল্যাক্সড। আর যারা আগে আরও এক্সট্রা ছিল তারা এখন আর নেই টিমে। ফুল ফ্লেজেডলি কাজ করছি বলতে আমরা যে অনেক দিন ধরে একটা গ্যাপে ছিলাম একটা কেসের জন্যে, প্লাস ও প্রেগনেন্ট ছিল, প্লাস বাচ্চা আমাদের অনেক ছোট ছিল, তো এখন আমাদের বাচ্চা একটু বড় হয়েছে, প্লাস আমাদের একটা হয়তো আগে বলেছিলাম যে এমন একটা আমাদের পিছনে ব্যাকএন্ডে কিছু কাজ করে যেটা আমাদের থামিয়ে রাখে না মানে লং টার্ম। তো এখন আমরা আস্তে আস্তে অনেক বড় বড় কেস পাচ্ছি আর কি। তো এই রিসেন্টলি একটা কেস করেছিলাম, সেটা হচ্ছে বেনাগ্রামের ব্যাপারটা জানো? না। বেনাগ্রাম হচ্ছে আসানসোলের পাশে একটা গ্রাম। এই গ্রামটা আজ থেকে 20 বছর আগে থেকে পুরো মানে অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। এইখানে আমরা আজ থেকে 3 বছর আগে গেছিলাম, যখন ঈশিতা জাস্ট আমাদের বেবি হয়েছিল। তখন আমরা ভাবছিলাম যে কোনো কেস নেবো কি নেবো না, এই মোমেন্ট অফ টাইমে যখন ও খুব বডিলি উইক ছিল। তো আমরা ওইখানে গেছিলাম, আর আমরা জানতাম না যে জায়গাটা হন্টেড বা কিচ্ছু জানতাম না। আমাদের কাছে একটা কল আসে, কলে একটা মানুষ বলে যে আমাদের এই গ্রামে পরপর গ্রাম খালি হয়ে যাচ্ছে আর একের পর এক সুইসাইড কেসেস আসছে। তো আমাদের জিনিসটা ভীষণ উইয়ার্ড লেগেছিল, আর আমরা ভাবছিলাম যে অনেক দিন আমরা কিছু করিনি, এটা একটা স্টার্ট করার জন্য একটা ভালো কেস। তো এইখানে গিয়ে আমরা অনেক রকম ডিফিকাল্টিস ওখানে পেয়েছিলাম, যেটা ও আরও ভালো করে বলতে পারবে, কারণ কি মেইন প্রবলেম ওরই সাথে ঘটেছিল। এইটা যখন আমরা বন্ধ করে দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম পুরনো কেসগুলোকে রিভাইভ করি। তো এই রিসেন্ট ডেজেই, এই আজ থেকে প্রায় 10 দিনও হবে না, 10 কি 15 দিন হবে। তো নেক্সট টাইম যখন আমরা ভাবলাম যে ওখানে গিয়ে আরেকবার আমরা ইনভেস্টিগেশন আর রিসার্চ করি, তো আমরা একটুখানি ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন থেকে হেল্প নিয়েছিলাম। মানে আসানসোল দুর্গাপুরের যে কমিশনারেট, ওখান থেকে আমরা একটা লেটার দিই আর এটা রিকোয়েস্ট করি যে আমাদেরকে একটু সাপোর্ট করতে ওখানে, মানে একটুখানি আমাদের প্রোটেকশন দিয়ে। তো কুলটি পুলিশ স্টেশন আমাদের ওখানে ভীষণ হেল্প করে আর আমাদের ফুল প্রোটেকশন দিয়ে আমাদের ফুল রিসার্চটাতে আর কি কোঅপারেট করে। তো এই রিসেন্ট ডেজে ওইটাই আমরা একটা বিগার একটা করেছিলাম। এই ইনসিডেন্টে ঢোকার আগে আমাদের দর্শকদের একবার এটা বলা উচিত যে তোমরা অ্যাজ এ টিম কাজ করো। তো অ্যাজ এ টিম প্যারানর্মাল ইনভেস্টিগেটর্স কিরকম ভাবে তোমরা কাজ করো? মানে তুমি টেকনিক্যাল সাইডটা দেখো, ঈশিতাদি কোন দিকটা দেখে, মানে তোমরা একটা সাইটে কিরকম ভাবে কাজ করো একসাথে? যখন ধরো কোনো কল আসলো আমাদের কাছে, ফার্স্টে তো ঘটনাটা ও শোনে। এবার ও শুনে টিমকে মানে আমি বা আরও দুজন আছে, আয়ুষ, অনির্বাণ, আমরা সবাই মিলে ঘটনাটা নিয়ে আগে ডিসকাস করি যে যে ঘটনাটা আমরা শুনলাম সেটার মধ্যে কতটা প্যারানর্মাল আছে, কতটা মেডিকেল ইস্যুস হতে পারে, বা মানে সায়েন্সের দিকটা ফার্স্টে আমরা চিন্তা করি। তো তারপরে একটা মানুষকে যখন আমরা সেটা বলবো যে আপনার হয়তো মেডিকেল ইস্যুস হতে পারে, সেটাও একটা, আমি যাকে বলছি তার যদি সত্যি মেডিকেল কিছু প্রবলেম থেকে থাকে, সে ডিরেক্ট এটা ভাববে যে আমি যেটা বলছি সেটা না শুনে আমাকে পাগল বলে দিল। তো সেইটা তাকে কিভাবে কনভে করতে হবে, কিভাবে বোঝাতে হবে, সেই পার্টটা ফার্স্টে আমরা ডিসকাস করে নিই। তারপর যেহেতু ওকে কল করেছিল, তো ওকে আমরা বলি যে এইভাবে বলতে, তো সেইভাবে আমরা স্টার্ট করি। তারপর যখন মেডিকেলের সমস্ত রিপোর্টস বা ডক্টরের প্রেসক্রিপশন আমাদেরকে দেখানো হয় যে না আমরা সব চেক করেছি কিন্তু কোনো মেডিকেল ইস্যুস নেই, তখন আমরা মানে ওনাদের কাছে যেটা জিজ্ঞেস করি ফার্স্টেই, সেটা হচ্ছে কোন লোকেশানে হচ্ছে, সেই লোকেশানের আমাদেরকে কিছু পিকচার্স বা ভিডিও পাঠাতে, বা যখন ঘটছে সেটাকে কোনোভাবে যদি ক্যাপচার করা যায় ক্যামেরায়। সবসময় এটা হওয়া পসিবল না, তাও আমরা বলি যে ফার্স্টেই আমরা যাব, মানে সবার ক্ষেত্রেই একটা মানে এক্সপেন্সের ব্যাপার থাকে, তো তো সেই জন্য আমরা ফার্স্টে আগে এই জিনিসগুলোকে দেখি, বা টুকটাক আমরা বলি যে আপনাদের দ্বারা যতটুকু হওয়া পসিবল, লাইক আপনি কোনো সিসিটিভি ক্যামেরা লাগান, বা কোনো রকম আমরা যেসব ভাবে ইনভেস্টিগেশন করি যতটুকু সে করতে পারে সেইটুকু তাদেরকে বলা হয় যে করে চেষ্টা করে দেখতে। তো সব কিছুর পরে যখন দেখছি যে না এবার উইয়ার্ড হচ্ছে কেসটা, এটা এবার আমাদেরকে যেতেই হবে, লজিক্যালি এক্সপ্লেন করা যাচ্ছে না, তখন আমরা ডিসাইড করি যে তাহলে এই কেসটায় এবার আমাদের যেতে হবে।
এবার সেইভাবে এখানে তো তুমি দেখলেই এটা একটা পুরোটাই টিম ওয়ার্ক, মানে আমরা কেউ একটা সিঙ্গেল পার্সন ডিসিশন নিয়ে নিই না। সেটা আমাদের টিমের ক্ষেত্রে প্রথম দিন থেকেই, নতুন যারা জয়েন করে মানে আগেও করেছে বা এখনও করে তাদেরকেও আমরা এটাই ফার্স্টে বলে নিই যে এটা কিন্তু টিম ওয়ার্ক। এমন নয় যে আমি একটা ডিসিশন নিলাম এবং আমি সেটা করে ফেললাম, বাকি টিমের মেম্বার্সরা সেটা জানে না। এরকম যারা মানে এটাকে একটা কথাই আছে না, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, তো এই জিনিসটা যারা আমাদের টিমে এক্স মেম্বার যাদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি টিম থেকে, তো এরকম কিছু কাজ করেছিল, তো সেই রকম মেম্বার্সদের আমরা রাখি না। এটা আমাদের টিম ওয়ার্ক। আমরা যাই করি আমাদের টিমের সবার সাথে ডিসকাস করে কোন দিকে ভোট বেশি আছে মানে লজিক্যালি লাগছে, তারপরে আমরা কাজটা করি। এখানে কোনো ফাউন্ডার দেবরাজ বলে যে দেবরাজ যেটা বলবে সেটাই মানে হবে আমার ডিসিশনের কোনো দাম এমন নেই। কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তা নাহলে টিম ওয়ার্ক হবে না। তো আমাকে তাহলে বস মেনে চলতে হবে, যে বস যা বলেছে আমাকে তাই করতে হবে, বাট এটা তো সেইভাবে কাজ হবে না। তো সেইখান থেকে আমাদের টিম ওয়ার্কটা স্টার্ট হয়। তারপর তো ফিল্ডে গিয়ে এক একজনের এক এক রকম কাজ থাকে। ও হয়তো যেগুলো সায়েন্টিফিকভাবে দেখার, মানে জিওম্যাগনেটিক ফিল্ডের কী অবস্থা বা এই সমস্ত দিকগুলোও দেখে। তারপর গ্যাজেট দিয়ে এক একজন এক একটা গ্যাজেট হ্যান্ডেল করে। তো বিভিন্ন রকমভাবে এইভাবে আমরা কাজটা টিম ওয়ার্ক হিসেবে করি। যদি এই ইনসিডেন্টেই যেটা দেবরাজদা হুম। বলছিল, তখন তুমি জাস্ট বার্থ দিয়েছিলে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার আমার এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না কোন সময়টা, কিন্তু এটুকু আমার মনে আছে যে কোনো এক কালী পুজোর সময় বা আগে বা আগেই মনে হয়, এরকম টাইমে একটা নিউজ খুব মানে ভাইরাল হচ্ছিল যে একটা গ্রামে আম, একটা পার্টিকুলার জায়গা আছে যেখান দিয়ে যারাই যাচ্ছে তারা নাকি খুব অসুস্থ হয়ে পড়ছে আর জ্বর হচ্ছে আর তাদের জ্বর কমছে না। তো যাই হোক, এরকম আমরা নিউজটা শুনেছিলাম। আমাদের ইচ্ছে ছিল কোথায় কী হচ্ছে এটা জানার চেষ্টা করার, কিন্তু আমরা করে উঠতে পারিনি। তারপর এই ঘটনার পরে হঠাৎ একদিন একটা কল আসে যে আমরা এরকম দেখেছি একটা প্রোগ্রামে আপনাদেরকে, আপনারা এইগুলো নিয়ে কাজ করেন। তো এটা তো একটা গ্রামের ব্যাপার, আহ, গ্রামে তো জানেনই এগুলো কেউ বিশ্বাস করে না। তো সেই জন্য আমি খুব মানে সিক্রেটলি আপনাদেরকে জানাচ্ছি যে এখানে এই জায়গায় এরকম হচ্ছে, আসানসোলের একটা জায়গা। তখন কিন্তু বেনাগ্রাম যে ব্যাপারটা তখন আমরা অতটা জানতাম না। হ্যাঁ, আমরা জাস্ট ভেবেছি আসানসোলের কোনো একটা গ্রামে এরকম হচ্ছে। তো উনি বললেন যে আপনারা আসুন, কিন্তু আপনাদের যে আমি খবর দিয়েছি সেটা না যেন জানতে কোনোভাবে হবে। না জানা হয়, কেউ না জানে। তো আমি ঠিক আছে, নো ইস্যুস, আপনি খালি আমাদেরকে জায়গাটা কোনোভাবে দেখিয়ে দিলেই হবে। তো আমরা যাই, এবার ওখানে উনি একটা জায়গা দেখান, ভেতরে উনি ঢোকেননি, একটা রাস্তার ধারে একটা জঙ্গলের রাস্তা দেখান যে এর ভেতর দিয়ে শর্টকাট পড়ে, কিন্তু যেই ওই শর্টকাট দিয়ে যেতে যায় তারই ওরকম অসুস্থ হয়ে যায়। আর প্রায় গ্রামে সুইসাইড হচ্ছে, মানে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে বা কারোর বডি পাওয়া যাচ্ছে, তো এরকমভাবে সুইসাইড হচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। হুম। আর তার মধ্যে ম্যাক্সিমামটাই ফিমেল। হুম। তো আমরা ওখানে গিয়ে মানে অনেকক্ষণ ধরেই খোঁজার চেষ্টা করি যে কী হচ্ছে। তো ভয়ও লাগছে, কারণ একটা আননোন জায়গা, খালি তো ভূতের ভয় নয়, আরও অনেক রকম ব্যাপার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সব টিম মেম্বার্স মিলে দুদিকে ভাগ হয়ে গিয়ে আমরা খোঁজার চেষ্টা করছি যে কোথায় আমাদের গ্যাজেটসের রিডিং দিচ্ছে বা কিছু। তো হঠাৎ করে আমাদের মানে দুটো টিমে ভাগ হয়ে গেছিলো, আরেক দল আমাদেরকে মানে বলছে যে এখানে কিছু রিডিং দিচ্ছে এরকম গ্যাজেটসে। তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে ওই যদি জায়গা, এক্সাম্পল দিতে পারো। মানে কথাই বলছি, ধরো একটা জঙ্গলের মধ্যে একটা পার্টে ওরা আছে একটা পার্টে আমরা আছি। ওরা ওয়াকি টকি দিয়ে বললো যে এইখানে কিছু আমরা গ্যাজেটের রিডিং পাচ্ছি, মানে মানে ইএমএফ ওইখানে ডিটেক্টরে কিছু রিডিং পাচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড EMF, ডিটেক্টর দিয়ে আমরা ম্যাক্সিমামই ওইটা আমাদের জন্য সব থেকে বেশি মানে এই ইউজফুল একটা গ্যাজেট। তো সেটা দিয়ে আমরা মেজার করার চেষ্টা করি যে কোনো এনার্জির কোনো ইন্টারফারেন্স আমরা পাচ্ছি কি না। তো ওইখানেই যেখানে কোনো টাওয়ার নেই, কিছু নেই, কোনো ইলেকট্রিসিটিরও কোনো লাইন নেই, ওখানে হঠাৎ করে মানে ফ্লাকচুয়েশন একটা আমাদের কিউরিওসিটিতে একটা এই যায়। EMF এর রিডিং দেখা গেল। হুম। তো তারপর আমরা সবাই মিলে একসাথে হয়ে আরও আমাদের যা যা প্রসিডিওর আছে সেই দিয়ে আমরা দেখতে থাকি যে কি ঘটছে। তো তখন আমরা খুঁজে পাই এমন একটা জায়গা যেখানে একটা দেখতে পাচ্ছি যে আমরা কোনো মানে
আগুন টাইপের লাইট দেখতে পাচ্ছি, মানে প্রদীপ বা মোমবাতি বা কিছু একটা এরকম দূর টাইপের থেকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তো সেখানে আমরা যাই, তারপর ওখানে গিয়ে দেখি যে ঠিক মানে কোনো রকম তান্ত্রিক রিচুয়াল করলে যেরকম হয় আচ্ছা, ওরকম একটা জায়গা, মানে ওরকম সাইন বানানো, সেটানিক একটা সাইন বানানো, তার মাঝখানে একটা ডলকে বসানো আছে একটা গাছের নিচে। আর সেই গাছের মধ্যে অনেকগুলো ডলও ঝোলানো আছে, যেটার একটা তোমার হাত ভাঙা, একটার মাথা ভাঙা, পা ভাঙা, এরকমভাবে হ্যাং করে রাখা আছে। তো আমাদের দেখে যেটা মনে হলো যে নিশ্চয়ই এটা মানে কারোর নাম করে আর কি জিনিসগুলোকে করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, ওরকমই কাইন্ড অফ। আর একটা ডলকে নিচে বসানো ছিল, যেটাকে মানে কেন্দ্র করে আমার মনে হচ্ছে তা কিছু ওই একটা। মোমেন্ট অফ টাইমে ওটাকেই কিছু একটা করা হচ্ছিল। হ্যাঁ, আর যখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ওটার কাছে নিয়ে যাই তো প্রচণ্ড ফ্লাকচুয়েশন করছিল। ওটা ডল থেকে তো এনার্জি বেরোনোর কথা না, যেটা ব্যাটারি নেই, কিছু নেই। এবার আমরা তখন ভাবলাম যে আমরা কি করতে পারি এরকম একটা জায়গায়, এরকম একটা অবস্থায়, যেখানে মানে দেখে মনে হচ্ছে যে রিচুয়ালটা হয়তো যে করেছে সে আশেপাশেই কোথাও আছে, হতেই পারে, কারণ যেহেতু মানে ক্যান্ডেলগুলো তখনও জ্বলছে, তো মানে সদ্য রিচুয়ালটা করা হয়েছে এরকম। এটা কটার সময় তো তাও অ্যাপ্রক্সিমেট? অনেকেই পাচ্ছিল তখন। টাইমটা এক্সাক্ট মনে নেই, রাত্রি? তবে হ্যাঁ হ্যাঁ, রাত হ্যাঁ, রাত। রাত্রির জঙ্গলের মধ্যে তোমরা খুঁজে এরকম একটা জায়গা পেয়েছো? হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, এটা এখানে বলতেও যা লাগছে আর ওই টাইমে ফিল করতে এটা আলাদাই একটা। আর বুঝতেই পারছো মানে কালী পুজোর আগে আগে মানে ওরকম ঘোর কালো অন্ধকার আকাশ। মানে পাগল বলতে পারছি না তোমাদেরকে স্ট্রেট মুখের ওপর, বাট এটা পাগল না হলে কেউ যাবে না, রিস্ক নেবে না। আমার শুধু ওই মোমেন্ট অফ টাইমে ভাবছিলাম যে যেই করে হবে সে তো সুস্থ মস্তিষ্কের লোক না, সেও তো পাগলই। আমরা পাগল হতে পারি, কিন্তু যে করছে সে তো আরো বড় পাগল। আমার পয়েন্ট তখনই ছিল যে এই লোকটা চাই ভূত প্রেত থেকে আমার ভয়টা কম ছিল, কিন্তু আমার ভয় লাগছিল যে ওখানে কোনো অ্যান্টি সোশ্যাল কিছু না হোক। আমার ওইখানে বেশি ভয় লাগছিল যে যে এতখানি করতে পারে সে তো এসে আমাদের উপরে মানে এও অ্যাটাকও করতে পারে, মানে তার কাছে ছুরি আছে, চাকু আছে, কি আছে আমি জানি না। তো ওইটা আমার ভীষণ ভয় লাগছিল ওই মোমেন্ট অফ টাইম। কামিং ব্যাক টু ওই পয়েন্টটাতে, তোমরা জঙ্গলে আমাদের তখন জাস্ট মাথায় কিছু আসছিল না যে আমরা কি করতে পারি, মানে আমাদের তো কোনো আইডিয়া নেই যে আমরা এটা করলে হয়তো এটা বন্ধ হবে, উই হ্যাভ নো আইডিয়া। তো আমরা যেটা করতে পারি, আমরা ভাবলাম যে ওই যে রিচুয়ালটা হচ্ছে ওটাকে যদি মাঝপথে ডিস্ট্রয় করে দিই, তাহলে যদি কিছু একটা মানে সার্কেলকে ভঙ্গ করা যায়। এটা আমাদের ছোট বুদ্ধিতে যা আসলো আর কি। তো আমরা ওটাই করলাম যে নিচে যে ডলটা রাখা ছিল, ওই যে চিহ্নটা করা ছিল ওটাকে আমরা ঘেটে ফেটে দিলাম, ডিস্ট্রয় করে দিলাম। ওপরে যে ডলগুলো রাখা ছিল ওগুলোকে মানে নামিয়ে ছিঁড়ে ঠিড়ে ফেলে দিলাম, দিয়ে আর তারপরে আসছে আমার যে ব্যাপারটা, যেটা হচ্ছে টিম, এখানে এই পার্টিকুলার জায়গাটায় টিম ওয়ার্ক কাজ করে না। ও ডলটাকে উঠিয়ে নিয়ে চলে কারণ যেটা এখানে মেডে ছিল, যেটা নিয়ে রিচুয়াল করা হচ্ছিল, সেটা নিয়ে তুমি বাড়ি চলে চলে আসলাম। নিজের ব্যাগে। কারণ আমার ভালো লাগে কালেক্ট করতে, এগুলো আমার সিনেমা দেখে হয়েছে আর কি, এড অ্যান্ড লরেনের সিনেমা দেখে হয়েছে। তো আমি ওকে বলেইছিলাম যে আমরা যদি এরকম কিছু কখনো কোনো কেসে গিয়ে পাই আমি কালেক্ট করব। তো এই যে আমি একবার ইন্টারাপ্ট করছি, এই যে তোমরা ডলগুলো নামাচ্ছ গাছ থেকে, এই পুরো টাইমটাতে জাস্ট তোমাদের টিম ছিল আর পুলিশ? না না, পুলিশ ছিল না, কিচ্ছু এই ছিল না। টাইমে কিছুই ছিল না। আর Just এই তোমরা টাইম চারজন? হ্যাঁ, চারজন, তখন আরো 5-6 জন ছিল। আর এই টাইমটায় তোমার আমরা জানতামও না যে ওটা বেনাগ্রাম, না আমরা জানতাম না বেনাগ্রাম, আমরা জানতাম যে আসানসোলের কোনো একটা গ্রাম। আচ্ছা। তো আর যতক্ষণ আমরা যাচ্ছিলাম, যখন আমরা ল্যান্ড করেছি তখন ভালোই লোকজন ছিল গ্রামটায়, কিন্তু যখন আমরা যাচ্ছি প্রায় আমরা জঙ্গলটার ভেতরে প্রায় 1-1.5 কিলোমিটার ভেতরে ঢুকেছি, তারপরে এসব ঘটেছে। কি আরো বেশিই হবে বোধহয়। তো সেই জায়গাটায় কেউ কোনো মানুষজন ছিল না। না, তখন ওই মোমেন্ট অফ টাইমে কোনো মানুষজন ছিল না। আচ্ছা, পুতুলটা নিয়ে ফিরলে এবার? এবারে নর্মাল যেমন দিন চলে সেরকমই যাচ্ছে, কিন্তু আমরা মানে মানে ফার্দার আরও ভাবার মানে কথাবার্তা বলে ভাবার চেষ্টা করছি যে এটা কেন হচ্ছে, ডলটার কাছে কেন ইএমএফটা এত হাই হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। তো সেই করতে করতে ও আসানসোল সম্পর্কে অনেক গুগলে সার্চ করতে লাগে। হঠাৎ করে ও দেখতে পায় যে আসানসোলে একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে বেনাগ্রাম। আর সেই গ্রামটা মানে পুরো ভূতের ভয় ফাঁকা হয়ে গেছে,
মানে গ্রামে একটা লোকও থাকে না জাস্ট বিকজ ভূতের ভয়। তো সেটা নিয়ে প্রচুর নিউজ আর্টিকেল, প্রচুর কিছু আছে। তারপরে আমি দেখলাম যে আমরা ওখানেই গেছিলাম। হ্যাঁ, মানে ওটারই আশেপাশে আমরা আর কি গেছিলাম, একদম প্রপার জায়গাটায় গেছিলাম কিনা সেটা এখনো হ্যাঁ, আমরা সেটা জানি না, বুঝতে পারছি না। বুঝতে পারছিলাম না, কারণ মানে এত তখন জঙ্গল। অন্ধকার ছিল। তো যাই হোক, তো আমরা জানতে পারলাম যে ওখানে এরকম একটা জায়গা আছে যেখানে কেন ফাঁকা হয়ে গেছে, এরকম নাকি বডি পাওয়া যেত প্রত্যেক দিন, নাকি ওরকম কারোর হ্যাঙ্গিং বডি, প্রত্যেক কারো দিন না। মানে প্রায়ই আর কি, প্রত্যেক দিন বলছি না, প্রায়শই এরকম হ্যাঙ্গিং বডি পাওয়া যেত, বা কোনো রাস্তার ধারে বডি পড়ে আছে এরকম পাওয়া যেত। আর সেটার কোনো রিজন না পুলিশ প্রশাসন কোনো দিন খুঁজে পেয়েছে, না মানুষ খুঁজে পেয়েছে। সেই জন্য ওরা মনে করে যেটা ভূতের কারণে হচ্ছে, যে কারণে যখন এটা রেগুলারলি হওয়া স্টার্ট করেছে ওরা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এইটা হচ্ছে একদিকের ঘটনা, মানে গল্প বলতে পারো, এটা ইন্টারনেটে যেটা পাওয়া যায় বা ওখানকার লোকালসও যেটা বলে। আরেকটা ওখানকার ঘটনা আছে, সেটা হচ্ছে কেউ কেউ বলে যে ওখানে কোল মাফিয়াদের প্রচুর ওখানে আচ্ছা, মানে ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেই কারণে ওখানে গ্রামটা ফাঁকা হয়ে গেছে ধীরে ধীরে। তো এই দুরকম অ্যাসপেক্ট আমাদের সামনে আসে। আরেকটাও ছিল, সেটা হচ্ছে এই গভর্নমেন্ট নাকি ওখানে কোনো ডেভেলপমেন্টের জন্য কিছু করতো না। আচ্ছা। কিন্তু আমরা যখন গিয়ে দেখলাম যে ভালো রাস্তাই ছিল, ওখানে লাইটও ছিল, কিন্তু তো যাই হোক, ওই জায়গাটায় আসছি। তো আমরা যখন এই ব্যাপারগুলো জানতে পারলাম তখন আমরা ভাবলাম যে এবার কেন আমরা পুলিশের সাহায্য নিলাম, কারণ যেহেতু ওখানে একটা দিক আমি বললাম ক্রিমিনাল অ্যাক্টিভিটির আছে, তো ভূতের ভয় নেই কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটির তো ভয় আছে। ওখানে রাত্রিবেলা থাকবো একটা ওরকম জায়গায়, যেটা একটা গ্রাম ফাঁকা হয়ে গেছে যে কারণে লোকজন বলছে। তো সেই জন্য আমরা পুলিশের হেল্প নিলাম। প্রথমে তো কমিশনারকে লেটার করা হলো, কমিশনারও অবাক হয়ে যাচ্ছে, বলছে এমন কি করতে চাও তোমরা যে মানে পারমিশন লাগছে বা মানে পুলিশ প্রোটেকশন চাইছো? কারণ ওটা এমনি তো গ্রাম, মানে আগেও অনেকজন গেছে ইউটিউবার যারা ভিডিও করে এনেছে, নর্মাল ভিডিও, যে আমি এখানে রাতে আছি, এই আছি, সেরকম ভিডিও, কিন্তু তো মানে ওপেন টু অল, তোমাদের পারমিশন কেন লাগছে? তখন আমরা ওনাদেরকে বোঝালাম যে আমরা এইভাবে কাজ করি, আমরা একটা প্রপার ওয়েতে কাজ করি, আর মানে প্রপার একটা পারমিশন সব কিছু নিয়ে, মানে যাতে কেউ ভবিষ্যতে আঙুল তুলে না কথা বলতে পারে। তো সেই জন্য আমরা কমিশনারের থেকে পারমিশন নিই, এবং কমিশনার ওখানকার লোকাল যে কুলটি থানা আছে ওখানে উনি মেল পাঠান যে ওরা যাভাবে যেভাবে করতে চাইছে ওদেরকে যেন ফুল সাপোর্ট করা হয়, আর পুলিশ প্রোটেকশনের জন্য যেন সিভিল ড্রেসে পুলিশ পাঠানো হয়। তো ওখানকার থানার যিনি বড়বাবু আছেন উনি আমাদের একদম ফুললি সাপোর্ট করলেন, পুরো ঘটনাটা শুনলেন, তারপর আমাদের পুলিশ প্রোটেকশন দিয়ে জায়গাটায় পাঠালেন। তো সেই আমরা রিসেন্টলি যে গেছিলাম বেনাগ্রামে, সেটা আমরা গেলাম হচ্ছে মানে ওই জায়গাটায় পৌঁছলাম তখন ওই দুপুরবেলা, হয়তো 3টে এরকম বাজে। তখন গিয়ে আমরা ভালো করে দেখতে পারলাম জায়গাটা, যে ওখানে প্রচুর বাড়ি আছে, যে বাড়িগুলো মানে অর্ধেক বাড়ি তোমার মানে কিছু আর চিহ্ন নেই তার, মানে জঙ্গল, মানে গাছপালা তাকে পুরো ঘিরে দিয়েছে এইরকম। মানে খুব গুটি কয়েক বাড়ি আছে যেটার ভেতরে ঢোকা সম্ভব, আদারওয়াইজ পুরো জঙ্গলে ভর্তি, কারণ এটা আজ থেকে 20-30 বছর আগের ঘটনা। তো সেখানে আমরা গেলাম, গিয়ে যা যা আমাদের ভাবে চেকিং করা সব আমরা চেকিং করছি, কিন্তু পুলিশরা বাইরে ওয়েট করছে, ওরা ভেতরে ঢুকছে না। ওরা বুঝতেই পারছে না আমরা ওরা করছি কি। হ্যাঁ, কারণ বড়বাবুকে আমরা বলেছিলাম যাদেরকে সিভিল ড্রেসে পাঠিয়েছে ওনারা তো অত জানেন না, ওনাদেরকে খালি বলেছে এদেরকে প্রোটেকশন দিতে, কিছু হলে দেখতে। তো ওনারা ওয়েট করছেন বাইরে, আর আমরা ইনভেস্টিগেশন করছি। তো সেই দুপুর থেকে রাত্রির হয়ে গেছে তখনও করছি, করতে করতে একটা বাড়ির ভেতরে ঢুকেছি। ঢুকে ওখানে তোমার যা যা ঘটেছে আমি তোমাকে বলছি। আমাদের একটা গ্যাজেট আছে রেমপড। ফার্স্টে ওটা আমরা একটা সিঁড়ি দিয়ে উঠে, মানে দোতলায় আর কিছু নেই, ওই সিঁড়িটা উঠলো ব্যাস, ওখানেই সব ভাঙাচোরা শেষ। তো ওই ওপরটায় আমরা ওই গ্যাজেটটা বসিয়ে দিয়ে আসলাম, আর একটা ক্যামেরা ফিট করে দিয়েছিলাম, দিয়ে আমরা সবাই নিচে চলে এসেছি। নিচে আমরা ইনভেস্টিগেশন করছি। তো আমরা যখন নিচে স্পিরিট কল করছি সবাই মিলে, যে এখানে যদি কেউ থেকে থাকে আমাদেরকে কোনোভাবে জানান দিন, ওপরে ওইটা জ্বলে উঠছে। আচ্ছা, ওই ডিভাইসটা কি করে? ওটা বেসিক্যালি মোশন সেন্সর। আচ্ছা, তো ওটা আমাদের মানে হিউম্যানের যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি সেটাও ক্যাচ করে। আচ্ছা।
আর আমরা বিশ্বাস করি যে যদি ওই পারে কেউ থেকে থাকে মানে ভূত বা স্পিরিট যাই বলি, তাদেরও স্ট্যাটিক ইলেকট্রিসিটি ওরাও এমিট করবে, মানে যদি হাইপোথেটিক্যালি ভেবে নিই। এনার্জি টেকনিক্যালি কোনো এনার্জি পাস করলে বা ওখানে থাকলেও সেন্স করে নেবে ওটাকে। তো ওইটাই ওই বাড়িটার ওপরে রাখা ছিল এই রেম পডটাকে। তো ওইটা হঠাৎ করে জ্বলে উঠলো, মানে ওইখানে কেউ কিচ্ছু ছিল না, আর যেই মোমেন্ট অফ টাইমে আমরা ডাকছি ওই মোমেন্ট অফ টাইম। আচ্ছা। যাই হোক, ওটা ওপরে জ্বলছে, ওপরে ক্যামেরা লাগানো আছে, সেই জন্য আমরা যাইনি। আমরা ঠিক আছে, ক্যামেরায় তো রেকর্ড হচ্ছে, পরে দেখবো ওটা কী হলো। নিচে আমরা যেটা করছি করি। তো সেটা করতে করতে আমাদের টেম্পারেচার মানে থার্মোমিটার ছিল, সেখানে দেখছি চেকিং করে যে একটু আগে টেম্পারেচার অন্যরকম ছিল, এখন অন্যরকম হচ্ছে, সেটাও নাম্বারে চেঞ্জ হচ্ছে। তারপরে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে চেক করছি। আমি মানে ইচ্ছে করে প্রভোগ করার চেষ্টা করছি যে যদি সত্যি এখানে কেউ থেকে থাকে তাহলে তার কতটা পাওয়ারফুল সে আছে যে আমাদের কোনো হার্ম করতে পারে কি না। তো বিভিন্ন রকম প্রসিডিওরে যখন আমরা কল করছি, যখন বলছি আমি যে এই নাম্বারটাকে এই নাম্বার করে দেখাও, মানে ধরো 1.5 আছে, আমি বললাম এটাকে 3 করে দেখাও, সাথে সাথে হয়ে যাচ্ছে। আমি যে নাম্বার বলছি সেটাই হয়ে যাচ্ছে। তো তখন আমরা কিছু ক্লু পাচ্ছি। যত হাই নাম্বার তত বেশি এনার্জি। হ্যাঁ, মানে যত হ্যাঁ। বাড়বে তার মানে ওখানকার ম্যাগনেটিক ফিল্ড বেশি হাই। এই ঘটনার সাথে সাথে আমরা শুনতে পাচ্ছি যে একটা ওই ক্যামেরাতে তো ভিডিও হচ্ছে, মোবাইলে ধরা পড়েছিল না, ওটা ক্যামেরাতেই হয়েছিল। তো ক্যামেরাও চলছিল, মোবাইলও চলছিল। তো ওই ক্যামেরাতে পরে যখন চেক করছি দেখছি ওই পার্টিকুলার টাইমে ক্যামেরায় যে ভিডিওটা হয়েছে বিভিন্ন রকম সাউন্ড শোনা যাচ্ছে ওখানে। ওখানে মানে ও ছাড়া আর কোনো মেয়ে ছিল না, না, ওখানে কেউই ছিল না, কেউই ছিল না। ওই পুলিশ 3-4 জন বাইরে দাঁড়িয়ে ছিল আর আমরা কয়েকজন। একটা সাউন্ড ক্যাপচার হয়েছে, মানে 2-3টে বউ মনে হচ্ছে কাঁদছে, হ্যাঁ, মানে কতগুলো ইকো হলে হয় না যে দূর থেকে, দূর মানে থেকে। দূর যে থেকে মানে কান্নার মতন কান্নার একটা আওয়াজ, বাচ্চার হাসার আওয়াজ, কান্না, মানে জোরে জোরে কান্না না, একটা হয় না মুখের whip, হ্যাঁ, হ্যাঁ। whip, whip ওই করা, টাইপের ওরকম। কান্না, আর অনেকগুলো বাচ্চার গিগলিং এর সাউন্ড, এইগুলো এটা পেয়েছি। পরে তো যখন আমি রিভাইন্ড করে শুনছি, আমাকে অনির্বাণ বলছে দেখো দেবরাজ এটা কি এসছে, আমার জাস্ট গুজবাম্পস হইলো, এটা কি এলো। হ্যাঁ, সাউন্ডটা তোমারও শুনলে ওরকম ফিল হবে যে কানের মধ্যে আমি যেন না শুনিয়ে আমার ফিল হচ্ছে। এরকম। ওইটা শুনে বেশ একটা ক্রিপিনেস ছিল ওইটা। তো এই সমস্ত কিছু ঘটনা ঘটছে, তো আমরা দেখতে চাইছি যে ঠিক আছে তো বুঝলাম, এবার সে কতটা ক্ষতি করতে পারে। কারণ আমাদের ডাউহিলের ঘটনার সময় আমরা দেখেছি যে ওখানে যে স্পিরিটটা ছিল সে আমাদের আঁচড় দিচ্ছে, মানে মানে মনে ফিজিক্যালি হার্ম হচ্ছিল যে করতে এখানে পারছে। প্রবলেম আছে, এখান থেকে না গেলে পরে আরো প্রবলেম বাড়বে। হ্যাঁ, মানে ফিজিক্যালি হার্ম হচ্ছে। তো এখানে দেখতে চাইছিলাম যে ঠিক আছে, গ্যাজেটে রিডিং দিচ্ছে, বুঝলাম যে তাদের প্রেজেন্স আছে, কিন্তু তারা ফিজিক্যালি হার্ম করতে পারে কি না। তো সেই জন্য তাদেরকে আমরা আরও প্রভোক করতে লাগলাম যে হ্যাঁ ঠিক আছে বুঝলাম, আমরা যেই নাম্বার বলছি আপনি সেই নাম্বারটাই করছেন, ওকে, এবার আরও কতটা আপনার পাওয়ার দেখতে চাই, আপনি আমার ওপর কিছু হার্ম করুন, মানে লাইক কে তুমি বলছো? ওই বলে ওসব। ও বাইরে থেকে বলছে কি বলছো এগুলো, আমি বললাম না, আমি দেখতে চাই যে ও যখন এত কিছু পারছে তখন এটা কেন পারবে না, আমাকে স্ক্র্যাচ করো, আমার চুল ধরে টানো, আমি সবসময় আমি যেখানেই যাই খোলা চুলে যাই, আমাকে সবাই বলে যে তোমাকে ভূতে ধরবে, তো আমি তো চাই যে ব্যাপারটা ঘটুক। তো তো আমি ওরকম করে বলছি, তো আমি দেখছি যে যত আমি এইরকম টাইপের কথাবার্তা বলছি, মানে প্রভোকিং কথাবার্তা বলছি, তত আমার সাথে যে মানে যা বলছিলাম Interaction টা রিডিং হচ্ছে। দিচ্ছিল, যে ইন্টারাকশনটা করছিল সেটা করছে না আর, করছে না? না আর আচ্ছা, করছে না। আচ্ছা। মানে আগে যেরকম বলছিলাম পরে সাথে সাথে সেই নাম্বারটা করে হয়ে যাচ্ছিল, এখন এই সব ঘটনা ঘটানোর পর থেকে দেখছি আর কিছু হচ্ছে না, মানে না রিডিং আপ ডাউন হচ্ছে, না যা বলছি কিছু হচ্ছে, ফিজিক্যালি হার্ম তো অনেক দূরের কথা, কিছুই হচ্ছে না। তো আমরা এরকমভাবে মজা করছি, দূর ফালতু, তোমার কোনো দম নেই, তুমি কিছু করতে পারো না, ফালতু তোমার ভয় লোকজন বাড়িতে আসতে পারছে না, এইসব করে প্রভোগ করছিলাম। তো আলটিমেটলি দেখলাম ওদের কোনো ক্ষমতা নেই যেই আছে বা থেকে থাকুক। তো আমরা ওখানে আমরা প্রত্যেকজন সবাই ছিলাম ওখানে, তো কারোরই কোনো রকম হার্ম হয়নি। তো আমরা পরে এটা মানে বুঝতে পারলাম যে ওখানে হয়তো কোনো এনার্জি আছে, কিন্তু যেটা মানে কোনো হার্ম করতে পারবে না।
যদি করার হতো আমরা এত প্রভোগ করেছিলাম কিছু হলেও করতো, যেটা আমাদের ডাউহিলে করেছিল। তো এখানে যেই আছে তার কোনো অ্যাজ সাচ মানে সেই শক্তিটা নেই যে সে কোনো ফিজিক্যালি হার্ম করতে পারে। হয়তো কোনো সময় সে অনেক বেশি পাওয়ারফুল ছিল, কারণ এখন কোল মাফিয়ার দিকটা সম্পূর্ণ আলাদা, আমি ওই দিকটা যাচ্ছি না, হয়তো সাথে সাথে ওটাও ছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে ভূতের যে ঘটনাটা ছিল, অনেকে বলে যে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত, মানে আমাদেরকেই যারা বেশির ডেকেছিল, ডাকের মতন ব্যাপার। হ্যাঁ বাড়ি থেকে নাকি রাত্রিবেলা ডেকে নিয়ে যেত, তারপরে আর সে ফিরতো না, বডি পাওয়া যেত। এবার আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম ডেকে নিয়ে যেত মানে কি মানুষের ডাক, তখন বললো যে না, তাকে দেখা যেত না, খালি আওয়াজ কিন্তু এই শোনা মোমেন্ট যেত। অফ টাইমে আমাদের এটা মনে হয়েছিল যে কেউ তো এখানে বদমাইশিও করতে পারে, মানে ভূত সেজে হয়তো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে বা এরকমও কিছু ঘটতে পারে। কিন্তু তারপর তো আমরা গ্যাজেটে যা যা পেলাম তাতে আমাদের এটাই মনে হলো যে হয়তো এখানে একসময় পাওয়ারফুল কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু এখন তার সেই পাওয়ারটা নেই, কারণ এটা 20-30 বছর আগের ঘটনা। সেই সময় এনার্জি হয়তো অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু এখন আর তার কোনো পাওয়ার নেই। তো সেই কারণে আমরা পুলিশকেও সেই রিপোর্টটাই দিলাম যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশও ইভেন বললেন যে ওনারা তো রাতে ওখানে টহল দেন, তো ওনাদের সাথেও সেরকম কিছু ঘটনা কোনোদিন ঘটেনি রিসেন্ট ডেজে। রিসেন্ট ডেজে কিছু ঘটেনি। হ্যাঁ, তো সেই জন্য আমরা এটা মানে তোমাদের মাধ্যমেও বলছি দর্শকদের, বা পুলিশকেও জানিয়েছি যে যাদের ওখানে বাড়ি ছিল তারা ফিরে আসতে চায়, তারা অবশ্যই ফিরে আসতে পারে, এখন ওখানে কোনো রকম কোনো প্রবলেম নেই। আর ফার্দার ইন কেস যদি মানে প্যারানর্মাল বা সুপারন্যাচারাল কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা আবার ওখানে যেতে রাজি আছি, বা আমরা ওনাদের পাশে থাকতে রাজি আছি। তোমরা যখন ওপরে ওই পটটা যেটা দিয়েছিলে হুম হুম হুম। সাইনের জন্য, REM pod। সেখানে তো লাইটটা জ্বলেছিল, যেটা বলছো মানে এনার্জি আছে, সেটা হার্মফুল নয়। ফার্স্টে আমাদের মনে হয়েছিল ওটা মালফাংশন করছে, আচ্ছা। কিন্তু তারপর গিয়ে আমরা ওটাকে অনেকবার টেস্ট করলাম, যে আমরা নিজেরা গিয়ে গিয়ে তারপরে আরেকটা মোবাইলের এনার্জি ইউজ করে, কিন্তু কোনো মালফাংশন করছিল না। ওই মোমেন্ট অফ টাইমই করেছিল যখন আমরা কল করা স্টার্ট করেছিলাম। সেই জন্য আমাদের জিনিসটাকে একটুখানি মনে হয়েছিল যে না, এই জায়গাটা কিছু একটা হলে হতে পারে। আর তারপরে আরো যখন আমি যেগুলো বললাম হচ্ছিল, তখন ওকে দেখালাম, ও তো মানে ফার্স্টেও বিশ্বাস করছিল না। তারপরে আমি দেখালাম দেখো সিরিয়াসলি আমি যেটা বলছি সেটাই হচ্ছে, না, তখন সেটা বললো ঘটছিল, যে হ্যাঁ। এক্স্যাক্টলি ঘটছিল। এবার দুখানা ইনসিডেন্ট তোমরা বললে, প্রথমটা কি তোমরা প্যারানর্মালে ফেলবে না ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে ফেলবে, যেটা ওই ডলের? না, ব্ল্যাক ম্যাজিক জিনিসটা ছিল না। ব্ল্যাক ম্যাজিক হলে পারে জিনিসটা অন্যরকমভাবে হতো। এই জিনিসটা আমার মনে হয়েছে যে মানে কারো স্পিরিট অ্যাটাচড পুরো জায়গাটার সাথে, মানে ওখানে আমার মনে হয় যে ওখানকার জিওম্যাগনেটিজমটা এতটাই হাই, যখনই কেউ মারা গেলেই ওখানকার স্পিরিটসরা ওখানে অ্যাটাচ হয়ে যায়। হুম। আর যে কেন মনে হয়েছিল, কারণ ওই পুতুলটার সাথে অনেকগুলো আমাদের মানে ইনসিডেন্ট জড়িয়ে আছে। ওই যে যখন আমরা আগে গেছিলাম 2022তেই আমার যতদূর মনে হয় ওইখানে গেছিলাম, ওই পুতুলটাকে বাড়িতে আনার পর থেকে অনেকগুলো ইনসিডেন্টস ঘটেছিল, যেই জন্য আমার আরেকবার ওখানে যাওয়ার ইচ্ছে ছিল। খুব স্বাভাবিক, মানে আমার এটাই আমার ফলো আপ প্রশ্নটাই থাকতো, যে এমন একটা সুস্থ মানুষ, সে ওখানে গিয়ে এক হচ্ছে জঙ্গলের রাত্রিরে ওরকম, আমি ইমাজিন করছি 5-6 জন অন্ধকারের মধ্যে ওরকম একটা দৃশ্য দেখতে পায়, পুতুলগুলোকে নাবায়, ভাঙচুর করে দেয়, শেষ করে দেয়, সাইনটা এটা তো হলো ওইখানকার। তুমি যদি বাড়ির মধ্যে যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আমি ওখানে বলতেই যাচ্ছিলাম, হুম। আমি ওকে বলতে মানা করি, বাট আমি ভাবছি যে বলাটা বলবো, আমি বলছি তুমিই বলো। এটা হচ্ছে তোমাদের বাড়ি যেখানে তোমরা থাকছো এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পুতুলটা পুতুলটা বাড়ি এনেছে, তো বাড়িতে আছে আমাদের ওটা। হ্যাঁ, তুমি যতটা কমফোর্টেবল তুমি বলো। না, যেটা হয়েছিল সেটা বলতে গেলে আর কমফোর্টেবল থাকা যাবে না, আনকমফোর্টেবল ভাবেই বলতে হবে। সেটা হচ্ছে যে পুতুলটা আনার পরে অ্যাজ সাচ আমার কিছু ফিল হচ্ছিল না, এমনিই আমাদের বাড়িতে একটু মনে হয় কেউ একজন আছে, আর সে মানে খুব নর্মাল আমাদের সাথেই আমাদের মতো নর্মাল করেই থাকে। আমরা এত জিনিস বাড়িতে আনি না, তো মা বাবা বলে যে, বাবাও তোরা বলে না, যাই হোক, মা বলে যে তোরা নিশ্চয়ই কাউকে ঢুকিয়েছিস বাড়ির মধ্যে। না মানে আমরা ফিল করেছি যদি যেই আছে সে হার্মফুল না, সে নিজের মতন থাকে, ঘুরে বেড়ায়, তার পাইচারি করতে ভালো লাগে। এটা এটা ওরা ভূতের কথা বলছে, যে বাড়িতে থাকে একজন, ওরা ফিল করতে হ্যাঁ, পারে, অমনি তো এটা আমি হয়। just- আরে আরে আমি আমরা আরো- না, তুমি আ- গেলে তুমিও ফিল হ্যাঁ, না না, করতে। আরে আমি- আমাদের বাড়িটা একদম খুব ভালো, মানে ভালো জায়গায় ফ্ল্যাট, কিন্তু ধরো আমি আরো বসে আছি টিভি দেখছি, ঠিক আছে,
তো এইখানে যেরকম তোমাদের দরজা আছে, আমাদের মনে হলো যে মা গেল। তাই বললাম বাবা মা এতক্ষণ ওই ঘরে কি করছে আলমারিতে। তা আমি দেখতে গেছি কি করছো, দেখি ওই ঘরে কেউ নেই, মা নিজের ঘরেই শুয়ে আছে। তা আমাকে জিজ্ঞেস করলাম তুমি দেখলে না মা গেল? বলে হ্যাঁ মা তো একটু আগে গেল। হুম। মানে তারপর ও গিয়ে মাকে জিজ্ঞেস করলো তুমি কি একটু আগে এখানে গেছিলে? মা বলছে না, আমি তো কখন থেকে শুয়ে আছি এখানে। মানে এরকম মনে হয় আমার। এরকম হয়েছে। আরো আরো একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনা বলছি। পুতুল আমরা হাসছি কেন এখানে? যাই হোক। আমাদের মজা লাগছিল তাই, মানে দর্শকের কি লাগবে জানি না, বাট যেটা ঘটছিল আমাদের মজা লাগছিল। এটা পুতুলটা আনার সাথে কোনো কানেকশন নেই। এটা একদিন মা মানে বাড়িতে মা বাবা কেউ ছিল না, আমি ও ছিলাম, আমার একটা বন্ধু ছিল। আমরা তিনজন ভাবছিলাম ঘরটার অন্ধকার করে, মানে এটা আমার বাচ্চা হওয়ার আগে, ঘরটার অন্ধকার করে একটু ভূতের সিনেমা দেখবো, এরকম একটা মাহল নিয়ে আমরা বসে ঘরের দরজাটা লাগিয়ে এসি টেসি চালিয়ে টিভিটা চালিয়ে বসেছি। সারা বাড়িটাকে আমরা সারা নীল বাড়ি, লাইট হ্যাঁ নীল সারা লাইট বাড়ি করেছি। অন্ধকার, এমনি জাস্ট একটা ব্লু কালারের লাইট জ্বালিয়ে রেখেছি। এবার জাস্ট টিভিটা চালিয়ে আমরা ডিসাইড করছি কোন মুভিটা দেখবো, এরকম করতে করতে দরজাটার জাস্ট বাইরে মনে হলো একটা বল টক 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 করে চলে গেল, মানে ধরো ড্রপ করে গেলে যেরকম সাউন্ড হয় ওরকম। ফার্স্টে খেয়াল দিইনি, আবার দেখছি ওরকম আওয়াজ হচ্ছে, মানে কেউ যেন বল খেলছে বাইরে, মানে আমাদের ড্রয়িং রুমে, আর আমরা বেডরুমের বেডরুমের বাইরে। তা আমি আমার বন্ধুটাকে বললাম দেখ তো বাইরে দরজা কি খুলে এসছিস, চোর টোর ঢুকলো না কি? বেরিয়েছে। তখন আমরা ভয় পাচ্ছি লিটারেলি যে কোনো চোর ঢুকেছে ঘরে। হ্যাঁ তখন তো আমরা এটাই এরকম ভাবছি। আস্তে আমি আস্তে ওকে পা বললাম টিপে টিপে যে যাচ্ছি। চোর বল খেলবে কেন? ফার্স্ট পয়েন্ট যে চোর বল খেলতে যাবে কেন? তখন আমরা ভাবলাম কি ওপরেও হতে পারে আওয়াজটা। আমরা আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে ওর মায়ের ঘরে একটা বাথরুম আছে, তো আমি বললাম যে বাথরুমে গিয়ে আবার বসে লুকিয়ে নেই তো, এরকম করে বলছি। তো আস্তে আস্তে ওই ঘরে গিয়ে দেখলাম না কেউ নেই, ব্যালকনির দরজা বন্ধ। আবার এখানে এসে দরজার দিকে দেখতে যাচ্ছি, মানে ওকেই পাঠিয়েছি, বন্ধুটাকে পাঠিয়েছি, যা দেখ দরজাটা খুলে কি। আমি আর ও মানে একটু দূরে দাঁড়িয়ে এমনি করে দেখছি। ও বলছে তোরা না ভূত খুঁজিস, তোরা আমাকে পাঠাচ্ছিস কেন? ভূতের ভয় নেই, চোরের ভয় আছে। ঠিক আছে, মেক সেন্স। হ্যাঁ, জাস্ট ও দরজাটার একদম ধরো একদম ফ্রন্ট সামনে গেছে, তখনই দরজার হ্যান্ডেলটা এরম এরম হয়েছে, হুম। যেন কেউ খোলার চেষ্টা করছে। ও, আমরা তখন চেঁচিয়ে উঠেছি "আহ!" সাথে সাথে ওর কি মাথায় এসছে, ও মানে ওই কি বলে আই হোল দিয়ে দেখেছে, দেখছে কেউ নেই। হুম। আর এদিকে তাকিয়ে দেখছে দরজায় ছিটকিনি লাগানো, তো চোর ঢোকার তো কোনো ইয়েই নেই, দরজায় ছিটকিনি লাগানো। আমি বললাম দরজার খোল, বাইরে কেউ লুকিয়ে পড়েছে হয়তো। খুলে দেখলো কেউ নেই, সিঁড়িতেও কেউ নেই, ওপরের সিঁড়িতেও কেউ নেই, জাস্ট কেউ নেই। আর ওটা দরজাটা কে করলো বুঝতেই পারলাম না। আমরা বুঝতেই পারলাম না যে কি করে হলো পুরো এই ব্যাপারটাই কি জিনিসটা। হলো কোনো আইডিয়াই নেই। এই আমাদের একজন টিম মেম্বার যে আয়ুষ আছে, ও একদিন গেছে আমাদের বাড়িতে, ও কিন্তু জানে না এইসব ঘটনা, তখন বলিনি ওকে। ও গেছে এমনি, আমরা সবাই আড্ডা ফাড্ডা মারছি, ও গেছে বাথরুমে, বাথরুম থেকে ভয়ময় বেরিয়েছে, তোমাদের বাড়িতে কিছু একটা আছে। আমি বললাম, কেন কী হয়েছে? বলছে আমি বাথরুমে মুখ ধুতে গেছি, কন্টিনিউয়াসলি আমার ঘাড়ের সামনে। এটা আমার বোনও বলে, এরকম ওকেও আমরা হচ্ছে। কিচ্ছু বলিনি। ও দুপুরবেলা মার ঘরে শুয়ে আছে, আমরা দাদা আমার ঘাড়ের উপরে কেউ নিঃশ্বাস ফেলছিল। হ্যাঁ, আমি বললাম ও এটা তুইও ফিল করেছিস? বলছে কেন, এখানে কি আছে নাকি? আমি বললাম, তখন ওর বোনের ঘটনাটা বললাম যে এই 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 ব্যাপার। বলছে কি বলছো তুমি? ওকে নিয়ে যাবো। তো না, আমি দূর থেকে ঠিক আছি। এবার এরকম একটা বাড়ির সিচুয়েশন, সিচুয়েশনে সেখানে সেটা আমি তুমি ডলটা এনেছি। ডলটাকে এনেছো, খুব সুন্দর কথা। তারপর তো ডলটা এনেছি, কিন্তু অ্যাজ কিছু হচ্ছে না, মানে ও আছে নিজের মতন, আমরা আছি নিজের মতন, কিছুই হয়নি। তো তখন আমার বেবি হয়ে গেছে ছোট, রোজ রাত্রিবেলা ওকে আমি মানে দুধ খাওয়াতে উঠি, তো এরকম ও ঘুমায়, এরকম আমি একদিন উঠে দেখছি যে দুধ খাওয়াচ্ছি ওকে, ওর কি মনে হয়েছে কিছু খচখচ আওয়াজ পেয়েছে বোধহয়, ঘুমটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে উঠে আমাকে মানে এরকম ঝাঁকানো যাকে বলে, জোরে ঝাঁকিয়ে আমাকে মানে ভয়ময় বলছে কি করছো কি তুমি? মানে আমি এক্সপ্রেশনটা দিতে পারলাম না, মানে ওর যে চোখ মুখের আমার যা অবস্থাটা ছিল। অবস্থা ওই দিন রাত্রিবেলা, আমি কোনোদিন রাত্রিরে উঠি না, ও নিজেই বাচ্চাকে দুধ খাওয়ায়, ওকে রেখে দেয়। আমি উঠে দেখি ও দুধ খাওয়াচ্ছে, কিন্তু পাশেই বেবি শুয়ে আছে।
না আমি তখন বলছি কেন, আমি ওকে দুধ না খাওয়াচ্ছি। আমি আমারটা হ্যাঁ বলছিলাম, আমি ওকে দেখি ও বসে বসে দুধ খাওয়াচ্ছে, এমনি করে করে দুধ খাওয়াচ্ছে, মানে এই মোশনটা এরকম করছে আর দুধ খাওয়াচ্ছে। আমি বললাম দুধ খাওয়াচ্ছি, পাশে তো এ শুয়ে আছে, তো কাকে খাওয়াচ্ছে? দেখি ওই পুতুলটা নিয়ে বসে আছে। হ্যাঁ, তখন আমিও বুঝিনি, আমিও তখন ওকে রিপ্লাইটা এটাই দিয়েছিলাম যে কেন আমি ও পুচুকে দুধ খাওয়াচ্ছি। তো বলছে ও কোথায়, ও তো পাশে ঘুমাচ্ছে। তখন আমার ট্রান্সটা ভেঙে দেখছি হ্যাঁ ও পাশে ঘুমাচ্ছে, আর আমি আমার হাতে জাস্ট এইভাবে পুতুলটা। ওটা কিন্তু অনেকটা দূরে ছিল, এরকম না যে ওই ঘরে রাখা না না, ছিল, ওটা পাশের ঘরে পাশের ঘরে ঠাকুরের রাখা ছিল। ওখানে রাখা হ্যাঁ ছিল। আমরা ম্যাক্সিমাম ওই ঠাকুর যেখানে রাখি ওর থেকে পাশে একটা জায়গা ওগুলো কালেক্ট করে রাখি। হ্যাঁ, কি করে ওটা এখন জানি না এখন ও আমি কি কি করে হয়েছিল। ওখান থেকে নিয়ে এলো রাত্রির বেলা সেটা না ও জানে না আমি জানি। ওইটা ওই একদিনই ঘটেছিল, তারপর ও টান মেলে ফেলে দিল না, ডলটাকে। ফেলিনি, মানে হ্যাঁ, একটু ফার্স্টে আরো ফেলেই দূরে দিয়েছিল। রেখেছিলাম। ও বলেছিল এটাকে পুরো বাড়ি থেকেই বিদায় করে দিতে। আমি অনেক কষ্টে রিকোয়েস্ট করে বললাম না এটা ফেলতে হবে না, এটা তুমি গিয়ে স্কুটির ভেতরে রেখে দাও। দিয়ে ও স্কুটির ছিল অনেক দিন। না, আবার ওটা আমাদের বাড়িতেই আছে, ঘরেই আছে। খুব নর্মাল কনভারসেশনস হচ্ছে এখন। ওই ইনসিডেন্টটার পর আর তেমন কিছু না হয়নি। না ওইটা ওটা ওই টাইমে বলা তারপরে কিছুদিন আমাদের বাড়িতেই ছিল। তো রিসেন্টলি আমরা আরও কিছু আর্টিফ্যাক্ট আমাদের কাছে এসছে, সবগুলো মিলিয়ে আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা একটা মিউজিয়াম করতে চাই, হুম। যেখানে আমাদের মানে মানে কালেক্টেড কালেক্টেড আইটেমসগুলো একটু আইটেমসগুলো রাখতে পারি। থাকবে এবং সেটার হিস্ট্রি মানে কোন কেস থেকে কিভাবে এসছে সেটা আমরা ওখানে লিখে রাখবো। তো সেই জন্য সবগুলো একসাথে মিলিয়ে আমরা অনির্বাণকে, ওর যেহেতু এক্সট্রা ঘর আছে তো ওকে বলেছিলাম রাখার জন্য, তো অনির্বাণের বাড়িতে দিয়েছিলাম রাখতে। ও ওটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে বলছে যে রাত্রিবেলা কিরকম খচখচ আওয়াজ হচ্ছে ঘর থেকে, মাঝরাতে ভিডিও কল করে দেখাচ্ছে দেখো আমরা সবাই জেগে আছি হুম। এরকম। মানে সবাই এখানে সবারই বোধহয় মাথা হ্যাঁ, ব্যথা। অ্যাকচুয়ালি আমাদের সবাই পাগল ভাবে, কিন্তু ব্যাপারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘটেছে, এরকম না যে। হ্যাঁ, তো দেখো আমরা শুতে পাচ্ছি না, বাইরে কন্টিনিউয়াসলি নক হচ্ছে, হ্যাঁ, কিন্তু ও দরজার আমাকে বাইরে দেখো দেখাচ্ছে, কেউ নেই। কিন্তু ও আমাকে এসব দেখাচ্ছে বলছে। যে এই দেখো কন্টিনিউয়াসলি নক হচ্ছে, ওর দরজার নক সাউন্ড আমি শুনতে পারছি, কি হোল দিয়ে দেখাচ্ছে ওই পাশে কেউ নেই। এটা ভিডিও কল, আমাকে ভিডিও করেছে ও। তারপরে সমস্ত ওষুধপত্র সব গুছিয়ে রাখা আছে, পরের দিন সকালে দেখছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চেয়ারগুলো একটার উপরে একটা করে রেখে দিয়েছিল, দেখছে সেগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে এরকম বিভিন্ন রকম ওর সাথে ঘটনা ঘটছে আর কি। মানে আমি বুঝতে পারি না যে লোকেরা এটাকে বিলিভ করে না। অবভিয়াসলি যাদের সাথে ঘটে ঘটে না জিনিসটা তারা বিলিভ করবেও না, কিন্তু এরকম কিন্তু জিনিসগুলো ঘটছে। মানে এটা আমার মনে হয় একটা সিনসিয়ার একটা রিসার্চ দরকার এই জিনিস। আমরাও অ্যাকচুয়ালি এত কুললি বলছি তাই, হ্যাঁ, আমরাও প্রথমে কিন্তু এগুলো ঘটে বিশ্বাস করতাম না। আমি যদিও বা 1% করতাম, ও তো মানে 0%, ওর বিশ্বাসই ছিল না যে এরকম কিছু ঘটতে পারে। ও ওর যখনই চিন্তা করে সবসময় সায়েন্সের কথাটাই ভাবে। মানে ও ফার্স্ট থেকে কখনোই ওর এটা মাথায় আসে না যে না এটা সায়েন্সের বিয়ন্ডে গিয়ে কিছু ঘটতে পারে। না কিন্তু সায়েন্সের এমন বিয়ন্ড এখন কতখানি সেটা তো আমরা জানি না। না আমাদের চলতে গিয়ে এমন জিনিস আমরা দেখলাম, তখন ও বিশ্বাস করতে বাধ্য হয়েছে সত্যি তো এটার তো কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না। সত্যি তো অতগুলো মহিলার কান্নার আওয়াজ কোত্থেকে আসলো, ওখানে তো কেউ ছিল এই না। যে এতদিন আমি সবসময় বলে এসেছি যে ভিজুয়াল জিনিসটা হওয়া সম্ভব না। এই কিছুদিন আগে আমরা একটা ইনভেস্টিগেশন করেছিলাম কোশিপুর রাজবাড়ি, ওদের উত্তরসূরি আমাদের ডেকেছে। তো ওই বাড়িতে একজন ওরই বোন থাকে। তো ও বলছে যে ও মানে ওই যে উত্তরসূরি, যে ওখানকার প্রিন্স বা মানে যেই হোক, তার বেডের পাশেই একটা মানে একটা গার্লের একটা ফিগার দেখা যায়, ঠিক আছে? তো ওই জায়গাটায় আমরা কন্টিনিউয়াসলি ফটো ক্লিক করেছি। ইউভি আলট্রাভায়োলেট রের স্পেকট্রামের মধ্যে আমরা ডিজিটাল ক্যামেরা দিয়ে অনেকগুলো ফটো তুলে যাচ্ছিলাম যাতে ওখানে কোনো রকমের ক্যাপচার পাওয়া যায়। আর ওখানে আমরা একটা রেখেছিলাম ওই রেমপড, যেটা বলেছিলাম মোশন সেন্সর, ওটা যখন আমরা দূরে আছি ওটা কন্টিনিউয়াসলি বাজছে। আর আমরা ভাবছিলাম যে যখন বাজছে ওই মোমেন্ট অফ টাইমে একটা ফটো তুলি। তুমি বিশ্বাস করবে না, একটা ফটো এত ক্লিয়ার যে একটা ফিগার জাস্ট ওটাকে টাচ করার চেষ্টা করছে। আর ওই ফটোটাকে আমরা চ্যালেঞ্জও করেছি, চ্যালেঞ্জ না, আমরা ফরেনসিককেও দিতে চাই যে এই ফটোটার কোনো ডিবাং করে দেখাক, কেন কি ওই ফটোটার র ফুটেজ আমরা মানে র ফাইলটা দিতে পারি। শুধু তো ফটোটা না, ওই বাড়িটার ঘটনাটাই বিশাল এরকম। সাংঘাতিক ব্যাপার। মানে ওই যে প্রিন্স আছে,
উনি বলেন যে ওনার মানে উনি এমনি কিন্তু নর্মাল, কোনো মেডিকেল ইস্যুস নেই, কিছু নেই। এই ধরো আমি তোমার সাথে কথা বলছি, ধরো তুমি প্রিন্সটা, সে বলছে যে মাঝে মাঝেই কানের সামনে কেউ একটা হুম, আর এই কিছু মোমেন্ট একটা অফ টাইমে ও পজেসড হয়ে কিছু যায়। একটা বলে, আর তারপরেই ওনার বিহেভিয়ার চেঞ্জেস হয়ে যায়। হুম, মানে চোখ মুখ আচার আচরণ ভাষা সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটা মানে পিকিউলিয়ার ল্যাঙ্গুয়েজে কথা একটা বলে যেই ভিডিও আমাদের পাঠিয়েছিলেন, সেই ভিডিওতে উনি মানে কি ল্যাঙ্গুয়েজে বলছে, ওটা ফার্সি না কি আমরাই বুঝতে পারছি না, মানে উনি তো বুঝতে পারছেই না, আমরা আমরাও বুঝতে একজন পারছি না। ইউনিভার্সিটির একজন স্কলারকে আমরা ওই ভিডিওটা পাঠাই, সে বলছে একটা ওল্ড ল্যাঙ্গুয়েজে কথা বলছে যেটা এখন ইউজই হয় না। এটা আমাদের উনি ভিডিওটা পাঠিয়েছিলেন। তো আমরা ফার্স্টে ফার্স্টে যেটা আমি বললাম যে প্রথমেই আমরা ভূতের দিকে যাই না, তো আমরা ভাবছি যে হতে পারে কোনো মেডিকেল ইস্যু। তো বলছে তো যখন সব চেক করলাম সেরকম তো কিছু নেই। তারপর এমনই একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে যে ল্যাঙ্গুয়েজটা ওনার জানার কথাই না। একটা মানে এমনকি কারোরই জানার কথা। একটা মানে মন্ত্র টাইপের কিছু একটা বলছে, কি বলছে গড নোজ। আর চোখ মুখটা দেখলে মনে হচ্ছে যে চোখ এই মণিটা পুরো উল্টে যাচ্ছে, মানে ওপর দিকে উঠে যাচ্ছে এইরকম টাইপের। এটা আমরা ভিডিওতে দেখেছি। তারপরে যখন আমরা কেসটা হ্যান্ডেল করতে যাই, ফার্স্টে আমরা বসে এরকমভাবে একটা ইন্টারভিউ সেশন করছিলাম যে কি কি হয়েছে সেটা আমরা রেকর্ড করব অন ক্যামেরা প্রিন্সের সাথে। প্রিন্সের হুম। সাথে। তো কনভারসেশন করছি ওনার সাথে কি কি ঘটেছে বা ছোটোবেলায় কিছু ঘটেছে কিনা, উনি সমস্ত কথা বলছেন। মোটামুটি ধরে নাও এটা 20-25 মিনিট আমরা ইন্টারভিউটা করছি। হঠাৎ করে উনি আমাদেরকে থামিয়ে দিল, দিয়ে বললো আমার কানের কাছে আবার কিছু বলছে। কী বলছে উনি সেটা বলতে পারছে না, যে এরকমভাবে কিছু আমার কানের মধ্যে বলছে। আর ঠিক তখনই চোখ মুখ চেঞ্জেস হয়ে যাচ্ছে, আমাদের ওই মানে টাইমে গায়ে মনে হচ্ছে দরদর যে করে কিছু ঘাম তো মেডিকেল দিচ্ছে। ইস্যু হবে ওই মোমেন্ট, কেন কি ওটা আমরা তখনই গিয়েই স্টার্ট করেছি। তো ফার্স্টে গিয়ে আমরা কি ভাববো, এখন তোমাকে যদি আমি ইন্টারভিউ করতে বসি আর তুমি যদি অদ্ভুত বিহেভ করো, তো অবভিয়াসলি এটাই মনে হবে যে কিছু প্রবলেম আছে। কিন্তু ওই স্টার্ট ওইখান থেকে। আর তারপর তার তো মধ্যে আমাদের ইন্টারভিউটা থামিয়ে দিতে হলো। দিয়ে বললাম যে ঠিক আছে আপনি রেস্ট করুন, আমরা চেক করছি আপনার বাড়ি। তো ওনাকে রেস্ট করতে পারি, কারণ ওনার কন্ডিশন ডিটোরিয়েট করছে, মানে সেই পজেসড হয়ে যাওয়ার মতন করে হচ্ছে। আর ওনাকে মানে বাড়ির লোক চেপে ধরে আছে, একটা মানে লোহা গায়ে টাচ করে এরকমভাবে মানে থামানোর চেষ্টা করছে। তারপর ওখান থেকে আমরা ওনাকে বললাম রেস্ট করতে, আমরা তারপর ইনভেস্টিগেশন শুরু করলাম। করে এবার যেটাই বলা হচ্ছে যে এখানে যদি কেউ থেকে থাকে কোনো তার প্রেজেন্স বোঝাতে, ঠিক তখনই কোত্থেকে কেউ নেই কিন্তু ওই ফ্লোরে, খালি আমাদের টিম মেম্বার্স, দরজাটাও ইভেন বন্ধ করা বাইরে মানে ভেতর থেকে, হঠাৎ করে কোত্থেকে একটা বোতলের ছিপি এসে এরকমভাবে সামনে পড়লো। তাও ওটা আমরা ভেবেছিলাম যে কোথাও হয়তো আলমারি থেকে লুজলি রাখা ছিল, হয়তো পড়লো। যখন আমি ওনার ইন্টারভিউটা করছিলাম, ওই ওই ঘটনাটা যে যখন ওই বললাম যে উনি বললে, হুম হুম হুম। ঠিক সেই সময় তখনও দরজাটা বন্ধ ছিল, মানে ছিটকিনি লাগানো ছিল। আর অনির্বাণ ছিল দরজার একদম সামনে দাঁড়িয়ে, কাচের দরজা, মানে ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে, ক্যামেরাটা দরজার সামনে, ও ক্যামেরার পিছনে, আর পিছনেই দরজাটা লাগানো। ঠিক দরজাটায় আমিও শুনতে পেয়েছি, মানে সবাই শুনতে পেয়েছে ঘরে। হ্যাঁ, আর তখন যে বাইরে কেউ করবে, বাইরে কিন্তু কেউ নেই, কারণ ওদের বাড়ির যারা মা বাবা যারা সবাই আছে, সেম ফ্লোরেই ছিল। সবাই আমরা ঘরের ভিতরে, দরজাটা আটকানো, নিচের দরজাও বন্ধ, মানে কেউ এসে যে বাইরে থেকে করবেন কেউ নেই। দরজাটায় ওরকম আমরা সবাই আওয়াজ শুনতে পেলাম। তারপর তো ওনার ওরকম হলো বলে আমরা ইনভেস্টিগেশন করতে ওপরের তলায় চলে গেলাম। আবার বলছি আচ্ছা যদি এটা সত্যি আপনার প্রেজেন্স হয়ে থাকে তাহলে আরও কিছু বোঝান। কোত্থেকে একটা টাকা এসে পড়লো, কয়েন। কয়েন ঠং করে সামনে এসে পড়লো। তখন কিন্তু ঘরে কেউ নেই, ওনারা সব নিচের ঘরে, আমরা ওপরের ঘরে, দরজা বাইরে থেকে বন্ধ, মানে ভেতর থেকে বন্ধ। ওই একটা ঘটলো। এবার ওই যে ঘরটায় আছি তার জাস্ট বাইরেও আরেকটা ঘর ছিল, সেই ঘরটায় গিয়ে ও আর অনির্বাণ কলিং করছে, আয়ুষ এই ঘরে বসে আছে বিছানায়। হঠাৎ করে আমাদের ঘরে একটা আলমারি ছিল, সেই আলমারির দরজাটা এরমভাবে খুলে গেল নিজে নিজেই। মানে আলমারিটা কিন্তু কাঠের না, ওই আগেকার দিনে যে আলমারিগুলো হতো, লোহা না কিসের আলমারি, এরমভাবে খুলে গেল। ওরা হট করে দৌড়ে ঘরে এসছে, বলছে যে মানে এরকম কলিং করছে যখন,
ওনার বাবা বোধহয় টিপের ব্যবসা করেন বা কিছু করেন, প্রচুর টিপ রাখা ছিল টেবিলের ওপরে। ওখানে একটা বক্সের মধ্যে একটা এত বড় টিপ ছিল, সেই বক্সটা এরকম করে ছুঁড়ে কেউ ওদের সামনে ফেললো। এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল। আর সেটাও তোমার এই বছর কালী পুজো না, ওটা কি ছিল, দুর্গা পুজোর সময়, মহালয়ার জাস্ট পরে পরে। আলটিমেটলি আমরা এর ফার্দার কিছু আর বুঝতে পারিনি, করতে পারিনি, কারণ যেহেতু দুর্গা পুজো এসে গেছে, প্রচণ্ড মাইকে আওয়াজ হচ্ছে, মানে আমরা যে কাজের মধ্যে কনসেন্ট্রেট করব বা কিছু করব সেটা হওয়া পসিবল হচ্ছিল না। সেই জন্য আমরা বললাম যে তাহলে পুজোটা কাটুক, তারপরে আমরা দেখছি মানে এটা আরেকবার এখন ভিজিট যাবে করতে তোমরা? হবে। হ্যাঁ, এবার এই ইনসিডেন্টটা বা তোমার ওই গ্রামের ইনসিডেন্টটা যেখানে ওই উইপিং এর আওয়াজটা পাচ্ছ, এটা ওই এনার্জিগুলো হেল্প চাইছে না বদলা নিতে চাইছে? যেরকম তুমি বললে যে ডাউহিলটা যেমন অ্যাগ্রেসিভ একটা হুম, এনার্জি, যে চাইছিল তোমরা যাতে এখান থেকে চলে যাও। ডাউহিলেরটা ওনারা অনেকবার বলেছেন, ওটা ইউটিউবে আপনি পেয়ে যাবেন, সেজন্য আমি সেটা আর জিজ্ঞেস করছি না। ওইটা যেমন অ্যাগ্রেসিভ একটা সাইড ছিল, এইটা তোমরা ডিকোড করলে কি বুঝতে পারবে সেটা হুম, ফিউচারই জানে, যেটা আইদার ক্রাইং আউট ফর হেল্প না জাস্ট প্রেজেন্সটা হয়তো, মানে আমি এটা দেখছিলাম যখন, যে কয়েকটা এনার্জি জাস্ট ওদের প্রেজেন্সটা চাই যাতে অ্যাকনলেজড হোক, সে এক দুবার অ্যাকনলেজ হয়ে যাওয়ার পরই সে দেখো, ওরা যেটাই চাইছে, কিন্তু আমরা যে হেল্প করতে পারবো সেটাও কিন্তু না, কারণ আমরা তো জানি না ওরা কোন স্টেটে আছে, কারণ আমরা নিজেরাই ফুল ব্যাপারটা জানি না যে সত্যি ওরা কি চাইছে। মানে মানুষ বেঁচে থাকলে, মানে বডি নিয়ে থাকলে আমাদের যে পেইন, সে মারা যাওয়ার পর এনার্জি হয়ে গেলে তার পেইনটা অনেক বেশি। কারণ না, তাকে, ডিপেন্ড করে ওটা, আমার মনে কারণ হয় ওটা ডিপেন্ড করে। তাকে যে পিসফুল ডেথ হচ্ছে তার মনে হয় না অত না, পেইন হয় যারা না। আর কি আমাদের চারপাশে, মানে যারা কানেকশন করতে চায় সেরকম এনার্জির কথা ট্র্যাপ, বলছি। যারা ট্র্যাপ। কারণ কানেকশন যারা করতে চায় তাদেরকে তো এনার্জিটাকে পাওয়ারফুল করতে গেলে অনেক কিছুর থেকে নিজেকে শক্তি সঞ্চয় করতে হচ্ছে, তো সেটা কতটা পেইনফুল সেটা এখন আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। যে কারণে তোমার ওই অনেকে বলে যে আমার কেউ ক্লোজ ওয়ান্স মরে গেছে, তার সাথে কথা বলতে চাই, আপনারা হেল্প করুন। তো যদি কিছু না ঘটছে, মানে কোনো প্রেজেন্স যে আছে তার, সে কিছু না বোঝাচ্ছে, তখন আমরা সেই কেসগুলোতে যাই না। কারণ আমাদের মনে হয় যে যদি কেউ কিছু আমাদের সাথে কানেকশন করছে না, তার মানে সে চায় না এই দুনিয়ার সাথে আর কোনো কানেকশন। তাকে যদি আমি জবরদস্তি করে ডেকে এনে হয়তো আমি কানেকশন ক্রিয়েট করতে পারলাম, কিন্তু তার সেই কানেকশনটা আমার সাথে স্থাপন করতে কতটা পেইনফুল হচ্ছে ব্যাপারটা, সেটা তো আমরা জানি না। তো সেই জন্য যে শান্তিতে আছে তাকে শান্তিতে থাকতে দেওয়াই ভালো। আমি একটা জিনিস জানতে চাই, সেটার কারণটাও আমি তোমাদের বলছি, যেটা হচ্ছে যে যেই মুহূর্তে এরকম ইনসিডেন্ট বা এরকম গল্প যেই মুহূর্তে মানুষ শোনে, হয়তো বন্ধুরা সবাই একসাথে বসে টিভিতে চালিয়ে দিল, শুনছে, করে একটু নিজের থেকে চেষ্টা করে ইন্টারাক্ট করার জন্য, সেটা অনেকে করে দেখি না কিচ্ছু, মানে বিশ্বাস করে না সেই দিক থেকে যে ও কিচ্ছু হবে না, একবার করে দেখি না, এই অ্যাঙ্গেল থেকে করে। এই দুখানা ইনসিডেন্ট তোমরা বললে, আমি একটা জিনিস যা জানতে চাই, যে তোমাদের ক্যারিয়ারে এখন অবধি সব থেকে ডিফিকাল্ট, সব থেকে ভয়াবহ, ওরা আমি জিজ্ঞেসই করছি না, বলছি সব থেকে ডিফিকাল্ট বা সব থেকে ডেঞ্জারাস যেটা, কারণ এই সাইডটা যদি আমরা পোর্ট্রে না করি এটা একটু ফলস হবে, কারণ তোমাদের লাইফটা, তোমাদের লাইফটাও যে অ্যাট ডেঞ্জার এভরি টাইম, তোমরা যখনই একটা ইনসিডেন্টে যাচ্ছ, সেইটাও প্রজেক্ট করাটা ততটাই ইম্পর্টেন্ট যতগুলো কেস তোমরা সলভ করছো। কারণ সেটা আজকে আমি তোমাদের কথা শুনে যদি আমি ওই গ্রামটায় চলে গেলাম, গিয়ে একটা ডিভাইস বসে চেষ্টা করলাম, সেটা যে কত বড় বোকামো হবে, সেটা আমার ধরো মাথায় একটু বুদ্ধি আছে বলে না আমি করলাম না, অনেকে সেটা হয়তো চেষ্টা করবে। সো তোমাদের ক্যারিয়ারে ধরো একটা ইনসিডেন্ট যেটা তোমরা হয়তো সলভ করতে পারোনি বা সলভ করতে দেয়নি, এরকম কিছু কি মাথায় আসছে? আমরা যদি কোনো জায়গায় যাচ্ছি, স্পিরিটস বা প্যারানর্মাল থেকেও বেশি আমাদের ডেঞ্জার্স থাকে অ্যান্টি সোশ্যাল লোকজন, ওখানকার বাড়ির কনস্ট্রাকশন খুব উইক থাকে যেখানে যেখানে আমরা যাই, প্লাস সাপ আছে বা ইনসেক্টস আছে, ডেঙ্গুর মশা আছে,
বিষাক্ত গাছ আছে, এরকম অনেক রকম জিনিস আছে যেগুলো দিয়ে আমাদের প্রবলেমস হতে পারে, এমনকি হয়েওছে। বাট এগুলোকে আমরা ওভারকাম করে সবসময় কাজটা করি। আর এই যে ডেঞ্জার্সগুলো আছে এগুলো আমরা খুব কম বলি, আমরা শুধু প্যারানর্মালটা নিয়েই বেশি কথা বলি, কিন্তু তার ব্যাক এন্ডেও অনেক কিছু ঘটে। আমার যতদূর মনে হয় যে যাদের প্রশ্ন করার মন, মানে যেরকম আমরা, কিন্তু আমি যদি আরেকজনকে বলি যে প্রশ্ন না করে তুমি আমাদের অ্যাক্টিভিটিকে ভয় পেয়ে কিছু আগে না বাড়ো, সেটাও একটা ডিমোরালাইজ করা হবে। বাট আমি বলতে চাই যে যাদেরই ইচ্ছে এই জিনিসটাকে করার, তারা একটু সাবধানে করুক, আর কিছুই না। জেনে শুনে করো। জেনে শুনে মানে করো, মানে একদম ডেসপারেটলি না করতে, কারণ আমরা আগে ডেসপারেটলি কাজটা করতাম, এখন আমরা ডেসপারেটলি করি না, সাবধানে করি। এখন আমরা বুটস পরি, ভালো জ্যাকেটস পরি, জিন্স ছাড়া যাই না। আগে অত কিছু আমরা মাথা ঘামাতাম না, এখন যেরকম সাবধানে করি। তো আমি এটাও চাইবো যে এখন যারা ইচ্ছে এই কাজটা করার, সাবধানে কাজটা করুক। আমার বারবার ওই জঙ্গলটা আমি ফিরে যাচ্ছি রাত্রির বেলা। ভূত প্রেত এগুলো পরে মাথায় আসবে, আগে তো সাপ খোপ মাথায় আসবে না। কারণ জঙ্গলের ভেতর দিয়ে আমি যাচ্ছি, কি কোথা থেকে কি বেরিয়ে আসবে, পোকামাকড়, আমার আগে ভয় ওইটা আসবে, তারপর কি দেখা যাচ্ছে সেটা। মানে খুব সিম্পল ভাষায়, অত আমি ডিটেলিংয়ে না গিয়ে একটা সিম্পল ভাষায় একটা উদাহরণ দিয়ে বলছি। যখন কোনো জিনিসকে তোমাকে মানা করা হচ্ছে ডেসপারেটলি যে ডোন্ট টাচ ইট বা ডোন্ট ডু দিস, সেটা তুমি যখন মানে না ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জেনে, না কিছু করে তুমি যখন মানে গায়ের জোর ফলিয়ে তুমি সেটা করতে যাচ্ছ, তখন কিন্তু তোমার ক্ষতি হবে। রিসেন্টলি যেটা তুমি হয়তো জানো, অ্যানাবেল নিয়ে যেটা ঘটনাটা ঘটেছে, তো সেই ডেসপারেশন দেখিয়ে আমার লাভ কি, যখন আমি জানি না যে এটা খুললে কি হতে পারে, যে অ্যানাবেলটা ওখানে তুমি তো প্লেস নিজেই করেছে। করলে, ওইটাকে তুলে তো নিজেই নিয়ে এলে। আমি তো এই কাজটা করছি। হুম। আমি বলছি যে আজকে হয়তো কিছুই জানে না, সে বাড়িতে বসে একটা হ্যাঁ, রিস্কটা জেনে একটা কাজটা খোকা মানে করা। বাবু যায় গান শুনছে। ঈশিতাদি ডলটা বাড়িতে আনার, আমি গিয়ে ডলটা বাড়িতে আনার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, 2014 থেকে 2025 আমি এই ডেসপারেশনে আসতে আমার টাইম লেগেছে। হুম। আজকে আমাকে ভিডিওতে দেখে বা টিভিতে দেখে সে ভাবছে যে কালকে আমিও ওটা বাড়িতে নিয়ে আসবো, আর আমাকে নিয়ে নিউজ হবে, জয় জয়কার হবে, আমি ফেমাস হয়ে যাব। সে সেই দিকটা দেখছে, কিন্তু সে ব্যাক হ্যাঁ, ইয়েটা দেখছে না যে এক্স্যাক্টলি। কিছু কিন্তু হতেও পারে, হুম, প্রাণহানিও হতে পারে, এক্স্যাক্টলি। আর এটা লিটারেলি হতে পারে। সেই জন্য আমি কখনোই বলবো না যে না জেনে শুনে জাস্ট আমি এটাকে নিয়ে একটা নাম করব সেই ভেবে, ভাইরাল হয়ে যাওয়া। Exactly, ভাইরাল হওয়ার জন্য exactly. না করতে। কারণ আমরাও যখন শুরু করেছিলাম, মানে 2010-এও স্টার্ট করে, সেখান থেকে আমি 2014-এ জয়েন করি। তারপরে কিন্তু এতগুলো বছর, এতগুলো কেসেস, এতগুলো রিয়েল হন্টেড প্লেস ভিজিট করা, সব কিছুর পরে আজকে এখানে বসে গল্পগুলো মানে ঘটনাগুলো শেয়ার করছি তোমার সাথে। তো সেই রকম ব্যাপার থেকেই বলছি যে এটা কোনো মানে বাচ্চাদের খেলা নয় যে হুম। আজকে তোমাকে আমি বললাম আর তুমি কালকে ক্যামেরা উঠিয়ে নিয়ে ভিডিও ইউটিউবে ভাইরাল হবো বলে চলে গেলে। এটা করলে খুব বোকামি হবে। এই জায়গাটায় পৌঁছাতে গেলে অনেক হার্ডওয়ার্কিং, অনেক, আর একা তো কোনোভাবেই আমি সাজেস্ট করবো না। আমাকে লাকও নিজেকেও, খুব দরকার। লাগ তো দরকারই, আর আমি নিজেও, মানে আমি এতদিন হয়ে যাওয়ার পরেও আমি নিজেও কিন্তু একা কোনো জায়গায় বললে আমি চলে যাব না, মানে যথেষ্ট আমার ভয় লাগবে। হুম। কিন্তু আমার সাথে আমার টিম থাকে বলে আমি সাহসিকতাটা পাই। তো সেই রকমই আমি তো মানাই করব যে না জেনে শুনে কোনো কাজ করার। ডাউহিল বাদে তোমাদের এরকম কোনো অ্যাগ্রেসিভ কিছু এনার্জি, মানে সামনাসামনি মানে একদম এসছো? ওরকম স্ক্র্যাচেস, এনিথিং অ্যাগ্রেসিভ? ডিমনিক কি হতে না পারে? ওরকম ভাবে যে মানে ড্যামেজিং কিছু হবে সেরকম, ওই দুটোই হয়েছে। দুটোই। হ্যাঁ, দার্জিলিংয়ে আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে আমি একাই গেছিলাম। ও তো যায়নি। মাউন্ট এভারেস্ট বলে একটা দার্জিলিংয়ে খুব নাম করা হোটেল ছিল একসময়, যেটা এখন অ্যাবান্ডেন্ট। তো সেই হোটেলটা আমি ইন্টারনেটেই দেখি যে ওখানে নাকি হন্টেড এরকম সব ব্যাপার স্যাপার আছে। তো আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম। তো হঠাৎ কি মাথায় এলো, আমি সার্চ করে দেখলাম যে এটা কোথায় জায়গাটা। তো আমি দেখলাম আমরা যে হোটেলে আছি সেখান থেকে জাস্ট 500 মিটার্স দূরে। তো আমি ভাবলাম যে বেবিকে নিয়ে গেছিলাম, তো আমি ভাবলাম যে দুজনের পক্ষে যাওয়া সম্ভব না ওখানে। তো বাচ্চাটা ঘুমাচ্ছে, ও আছে, আমি টুক করে সেইভাবে ভোরবেলা বেরিয়ে গেছি। ড্রাইভার ছিল সাথে, তো আমি ওকে নিয়ে বেরিয়ে গেছি। এবার গিয়ে ঢুকছে, দেখতে তো অসাধারণ জায়গাটা। তো
আমার তো খুব ভাল লাগছে। এবার আমি ভেতরে ঢুকতে যাচ্ছি, তো ড্রাইভার তো ঢুকতে দেবে না, মানা করছে যে, "না, এখানে কেউ আসে না, ভেতরে যায় না। আপনি কেন যাচ্ছেন?" এরকম। ভাবলাম যে, "আপনি আসুন।" আমি ডাকছিলাম, তো উনি আসতে চাইলেন না। তো আমি বললাম, "ঠিক আছে, আসতে হবে না। আপনি বাইরে দাঁড়ান। আমি একবার দেখে আসছি ঢুকে।" বাইরের থেকে ভেতরে জাস্ট টেম্পারেচারের প্রচুর ডিফারেন্স। এমনি তো ঠান্ডা জায়গা, ফগি ওয়েদার, কিন্তু স্টিল মানে একটা ফিল করা যায় না যে আমি এখান থেকে ওখানে গেলাম, একটা টেম্পারেচার চেঞ্জেস হলো, তো সেরকম একটা ফিল করতে পারছি। ঢুকলাম, ঢুকে জায়গাগুলো সব দেখছি। ফ্রন্টের দিকটা একটু একটু আলো ঢোকে বলে সামনেটা আলো আছে, আর হোটেলটার ব্যাক সাইডে পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে একটা মানে কী বলবে, এতটুকু কোনো জায়গা নেই যেখান থেকে কোনো সানলাইট আসতে পারে। আর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জায়গা আছে দেখলাম, তো সব কিছু ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ওই অবধি ড্রাইভার এসছিল। তো আমি যখন ওপরে উঠছি, উনি যাবে না আর। ঠিক আছে, যেতে হবে না, আপনি তাহলে দাঁড়ান, আমি আসছি। তো আমি সেলফি ক্যামেরা করে উঠেছি ওপরে। জাস্ট মানে সিঁড়িগুলো এরকম এরকম উঠে এরম এরম করে যাচ্ছে। আমি এই রকম জাস্ট সিঁড়িটায় উঠেছি, উঠে হঠাৎ করে এদিকে ঘুরে দেওয়ালের দিকে নজর পড়লো। দেখছি লেখা আছে ওয়ার্নড ইউ, গুড মর্নিং। আর তখন বাজে সকাল ওই 6:30 7টা এরকম। আমি গেছি। কুকুরগুলোর কথা বলো। বলছি, বাইরে বাইরে কিন্তু অনেকগুলো কুকুর বসেছিল, ঠিক আছে? ওটা আমি পরে বলছি যে ড্রাইভার আমাকে কি বলল। তো যাই হোক, আমি দেখে আমার তো তখন তখন মানে মুখ থেকে বেরিয়ে গেছিলো যে এটা কী হচ্ছে, মানে এটা আচানক। তো তাও আমি গেলাম, ওপরে উঠে দেখছি এদিক ওদিক। ব্যাক পোর্শনটা তো পুরো অন্ধকার, ব্যাক সাইডটা। তো সেই করে হঠাৎ করে দেখছি ড্রাইভারটা নিচে, উম, মানে, চলে আসুন চলে আসুন, তাড়াতাড়ি আসুন, এখানে থাকবো না, এরকম করে ডাকছে নিচ থেকে। তা বললাম, কী হয়েছে কী হয়েছে বলে নিচে গেছি। গিয়ে দেখছি একটা প্লাস্টিক রাখা মানে পড়েছিল নিচে। উনি বলছে যে, মানে আমি যখন ওপরে উঠেছি ওই প্লাস্টিকটা নাকি এরকম উঠলো, মানে জাস্ট হাওয়ায় এরকম ভেসে উঠলো, তারপর পড়ে গেল থাপ করে। সেইটা দেখে উনি আমাকে তাড়াতাড়ি ডেকে মানে ওখান থেকে বেরোতে বলছে। তো আমি গিয়ে শুনলাম, বললাম, ঠিক আছে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। বলে আমি ব্যাক সাইডটা তখন আমি দেখতে পারিনি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বেরোনোর আগে একবার ব্যাক সাইডটা দেখে আসি। ব্যাক সাইডটায় গেছি, ওদিকেও দেখছি একটা এরকম সিঁড়ি উঠেছে। আর তো মানে বললাম, এক ফোঁটাও আলো নেই। মোবাইলের টর্চটা জ্বালিয়ে আমি কোনোভাবে ওই সিঁড়ি দিয়ে ভাবলাম দেখি ওপরটায় কী আছে, বলে একটু উঠেছি। ওপরে আরও ডার্ক, মানে এত ডার্ক যে এবার আমার লাগছে ভয়। থাক, বেশি সাহস দেখিয়ে লাভ নেই। তো আমি একটুখানি মানে একটা সিঁড়ি উঠে আবার নেমে চলে এসে দেখছি নিচে 3টে ঘর আছে। জাস্ট নিচে আসছি, আমার ঠিক মনে হলো যে কেউ একজন ওই ঘরের মধ্যে ঢুকে গেল। আমি নিচে এসে তাড়াতাড়ি করে সেই ঘরের মধ্যে ঢুকে টর্চের লাইট দিয়ে দেখছি, ক্যামেরাও বোধহয় তখন অন ছিল, দেখছি যে কেউ আছে কি না, দেখছি কেউ নেই। আমি পুরো ফিল করলাম যে কেউ একজন ওই ঘরে ঢুকে গেল। তো তারপর আমি এদিকে চলে এসে বাইরে বেরিয়েছি, তখন বলছে যে, "এখানে কেউ আসে? মানে আপনি কেন এসছেন এখানে? এখানে দেখছেন এতগুলো যে কুকুর বসে আছে, এরা কোনো দিন ভেতরে ঢোকে না।" মানে আমরা জানি যে প্রাণীরা কিছু বেশি সেন্স করতে পারে। বলছে, এই মানে ঠান্ডার ঠান্ডার মধ্যে মধ্যে বাইরে এই কুকুরগুলো ঠান্ডার বসে মধ্যে আছে। কুকুরগুলো লাইন দিয়ে বাইরে বসে আছে। একটা কুকুরকেও আপনি ওই ওই ভেতরে আপনি দেখতে পারবেন না। আর সত্যিই তাই। একটা কুকুরও কিন্তু বিল্ডিংয়ের ভেতরে নেই। তো সেইটা ফিল করেছিলাম, করে ওখান থেকে চলে আসি। আর উনি তো ভয়ে মন্ত্র পড়তে লেগেছিলেন, ঠাকুরের মন্ত্র পড়ছিলেন। তো সেইটা একটা আমি মানে এটা আমার এক্সপিরিয়েন্স। তো ওখানেও যে ফার্দার, কারণ আমরা তো ঘুরতে গেছিলাম, তো ইনভেস্টিগেশন ফার্দার করা হয়নি। তো আমরা আবার ইচ্ছে আছে ওখানে একটা ভালো করে ইনভেস্টিগেশন করার। দেখা যাক কবে হয়। প্রেজেন্ট ডে তোমরা কি নিয়ে ইনভলভড আছো? এই এক উইক আগে একটা নিউজ হঠাৎ করে আমাদের সামনে আসে যে বিধানসভা অ্যাসেম্বলিতে অনেক এসব ঘটনা ঘটছে। আচ্ছা। মানে ঘটনা ঘটছে মানে ওখানে কোনো নাইট গার্ড থাকতে চাইছে না, লাইট নিজে নিজে অন অফ হচ্ছে, শ্যাডোই ফিগার দেখা যাচ্ছে, অদ্ভুত সব সাউন্ড আসছে, মানে অ্যাসেম্বলি বন্ধ বাট ভেতর থেকে আওয়াজ আসছে।
তো আমাদের জিনিসটা প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে। অবভিয়াসলি বিধানসভা একটা খুবই মানে ইন্ডিয়ার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট লোকেশন। তো আমি অনারেবল স্পিকারকে একটা মেইল করেছিলাম, তো সেটা রেসপন্ডে মানে আমাকে হঠাৎ করে এবিপি আনন্দ না, আনন্দবাজার পত্রিকার একজন ফোন করে যে আপনারা কি কোনো লেটার দিয়েছেন। আমি বললাম হ্যাঁ স্যার আমি দিয়েছি। তো বলছে যে তোমাদের নিয়ে কথা হচ্ছে, তো যদি ডাকে তো আপনারা কি যাবেন? আমি বললাম সেটা আবার বলার, অবভিয়াসলি যাব। মানে সেই জন্যই আমি প্রচণ্ডভাবে ওয়েট করে বসে আছি যে যদি ডাকে তাড়াতাড়ি যেন যেতে পারি। আরেকটা কথা হচ্ছে যে দেখো, প্যারানর্মাল ইনভেস্টিগেশন অনেকজনই করতে পারে, বাট আমরা জিনিসটাকে অনেকটা না মেইন স্ট্রিমে আনতে পেরেছি আমার যতদূর মনে হয়। আমরা হাইকোর্টে নিজেদের মানে ব্যাপার স্যাপারগুলো ডেমনস্ট্রেট করতে পেরেছি। হয়তো ফুল ফ্লেজেড ইনভেস্টিগেশন হয়তো সেরকমভাবে বলা যায় না যে করেছি, বাট নিজেদের পুরো ব্যাপারটাকে মানে হায়ার অফিসিয়ালদের বোঝাতে পেরেছি। তারপরে লালবাজারের মতন জায়গায় গিয়ে আমরা ফুল ডেমনস্ট্রেট করেছি, প্লাস ওখানে আমরা কোলাবোরেশনও করেছি। আর এটা যদি হয় তাহলে তো কিছু বলারই নেই। তো আমরা আস্তে আস্তে জিনিসটাকে একটু নর্মালাইজ করার চেষ্টা করছি। মানে তারপর খুব কম লোকই আছে যে ন্যাশনাল লাইব্রেরি সিক্রেট চেম্বারে হ্যাঁ যেতে হ্যাঁ, পেরেছে। সেটা আমাদের কাছে ভিডিও নেই, বাট আমরা সিক্রেট চেম্বারেও গেছি। ওখানকার যে মানে সব থেকে মানে টপ মোস্ট পোস্টে আছে সেই আমাদের অ্যাসকোর্ট করে নিয়ে গেছিলো, বাট ভিডিও করতে দেয়নি, বাট ফর রিজনস মানে সিকিউরিটি রিজনস। প্যারানর্মাল ইনভেস্টিগেশনটাকে আগে মানে খুব চোখে দেখা হতো, মানে ছোট চোখে দেখা হতো, ছোট চোখে দেখা হতো, মানে এটা একটা ওরকম টাইপের কাজ না। বাট আমরা আস্তে আস্তে জিনিসটাকে একটুখানি হায়ার স্কেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আবার কিছু মানুষ কলকাতাতে এরকমও আছে যারা জিনিসটাকে আবার পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভুলভাল মানে আমাদেরকে নকল করতে গিয়ে ছড়িয়ে ফেলছে, এরকম টাইপের অনেকজন আছে। এবার আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি সেগুলোই জিজ্ঞেস করছি। যেটা হচ্ছে ধরো একটা কনসেপ্ট আছে যে রাত্রির বেলায় সব ভয়াবহ জিনিসগুলো হয়। এটা কি কোনো ফ্যাকচুয়াল কোনো স্টাডি আছে যে এনার্জিজ রাত্রির বেলায় বেশি অ্যাক্টিভ হয়, দিনের বেলা হয় না? আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি, তুমি এই বাড়িটায় একা আছো, কোনো আলো নেই, কিছু নেই, অন্ধকার, ধরে নাও পুরো বিল্ডিংটাতেই কেউ থাকে না, তুমি একা আছো, তোমার ভয় লাগবে? কেন লাগবে? কারণ অন্ধকার বলে। অন্ধকার মানে কি? আমি দেখছি লাইট কম আছে বলে। যদি তুমি দিনের বেলা থাকো তোমার ভয় লাগবে? না। আমরা অন্ধকারটাকে ভয় পাই, রাইট? সেই জন্য মানুষের মনের ধারণা হচ্ছে অন্ধকার মানেই হচ্ছে ভূতের ভয়। ভূত মানে কি? পাস্ট হচ্ছে এনার্জি, যাদেরকে আমরা বলছি স্পিরিট, তারা তো পাস্ট, সেই জন্যই আমরা তাদেরকে বাংলায় ভূত বলি। তো সেই এনার্জিস কি চোখে দেখতে পাচ্ছে যে এখন অন্ধকার, আমি এখন বেরোবো, এখন তো আলো আছে, আমি এখন বেরোবো না? সেটা তো নয়। এনার্জি তো সবসময়ই তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, বাইরে যাচ্ছি বা ঘরে থাকলেও কিছু না কিছু করছি, কাজ করছি, টিভি দেখছি, হোয়াটএভার করছি, তো সেই জন্য আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকছে। তাছাড়াও একটা ব্যাপার আছে এখানে, একটুখানি করছি। অন্ধকারে আমরা কম দেখছি, আর রাত্রির বেলা কম্পারেটিভলি সাউন্ড অনেক কম থাকে, সেই হিসাবে আমাদের সেন্সেসগুলো আর একটু বেশি অ্যাক্টিভ থাকে। মানে আমরা আরও বেশি চেষ্টা করি বোঝার, মানে দূর থেকে কোনো সাউন্ড আসছে কি না, চোখ এমনি করে দেখি যে দূর থেকে কিছু দেখতে পাচ্ছি কি না। তো ওই জন্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো যদি হয়ে থাকে দিনের বেলা, তার থেকে রাতে বেশি আরও ক্যাচ করা বেশি মানুষের জন্য বেশি ওটা ইজি। এখন তো শীতকাল, তুমি খেয়াল করবে রাত্রিবেলা তুমি দূর থেকে ট্রেন যাচ্ছে আওয়াজ শুনতে পাবে, জাহাজের আওয়াজ শুনতে পাবে, কিন্তু গরমকালে এগুলো শোনা যায় না, কারণ চারদিকে ফ্যান চলছে, এসি চলছে, প্রচুর আওয়াজের মধ্যে ওটা শোনা যায় না। তো দিনের বেলাও সেম, আমাদের দিনের বেলা চারদিকে এত আওয়াজ যে আমরা সেন্স করতে পারি না জিনিসটাকে। রাত্রিবেলা নিস্তব্ধতার মধ্যে আমরা সেন্স করতে পারি, থাকে ওনারা সবসময়, কিন্তু সেন্সটা আমরা রাত্রিবেলা বেশি করতে পারি। আর আমরাও ইনভেস্টিগেশনটা রাতেই করার চেষ্টা করি, যাতে আমাদের গ্যাজেটের রিডিংগুলো ঠিকঠাক পাই। এই যে সাউন্ড ক্যাপচার, এই যে তোমাকে বললাম বেনাগ্রামে যে সাউন্ডটা ক্যাপচার হয়েছে, কেন হয়েছে? কারণ ওটা একদম শান্ত, মানে পিন ড্রপ সাইলেন্স জায়গা, তবেই ওটা গিয়ে আমরা দিনের বেলাতেও করে সেই সমস্ত জিনিসগুলো পেয়েছি। তো নর্মাল জায়গায় তো অত পিন ড্রপ সাইলেন্স পাওয়া যাবে না যদি রাত্রির না হয়।
সেই কারণে আমরা রাতে ইনভেস্টিগেশনগুলো করি। বা আমার নিজের চেনা কয়েকজন আমি জানি, আম, যারা যারা একটু বেশি সেন্স করতে পারে, বা তারা একটু মনে হয় যে তারা তারা কোনো শ্যাডো দেখলো, পাস করলো, বা কোনো গন্ধ পেয়েছে, বাজে ফাউল স্মেল পেয়েছে। আমি যেমন এখন অবধি আমার ওরকম কোনো ইন্টারাকশন হয়নি। আমার একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে না, আমি দেবরাজদাকে বলেছিলাম কিনা, একটা বাড়ির ঘটনা যেখানে আমরা সব বন্ধুরা যেতাম। তো ওখানে অনেকেই কিছু না কিছু সেন্স করেছে, ফিল করেছে, নাহলে দেখেছে। আমি যখন ওখানে যেতাম, আহ, আমি বুঝতে পারতাম যে এটা হয়তো নর্মাল না, কিন্তু আমি কোনো শ্যাডো দেখিনি, বা আমি কিছু ফিল করিনি, বা আমি কোনো গন্ধও পাইনি। আমার সাথে কিছু হয়নি। কয়েকজন যে ফিল করে, কয়েকজন যে গন্ধ পায়, সেটা অ্যাকচুয়ালি সেটা কি? দেখো, আমাদের হাতের 5টা আঙুল তো সমান নয়। তো হয়তো কেউ কারো সেন্স ক্ষমতাটা আর 5 জনের থেকে একটু হলেও বেশি। সবার যে 6 সেন্স আছে তা তো নয়, কিছু কিছু মানে সেটা হয়তো 1000-এ 1 জনের সেই সেন্সটা করার ক্ষমতা থাকে। আর একটা হচ্ছে তোমার যেটা গা ভারী ভাব বা মাথা ভারী হওয়া ভাব, এই জিনিসটা কোথাও এনার্জি মানে ফিলটা বেশি থাকলে, ম্যাগনেটিক ফিল্ড, সেখানে সবাই মোটামুটি ফিল করতে পারবে, সেটার জন্য কোনো 6 সেন্স লাগে না। তো এবার সেটা মোবাইল টাওয়ার বা এইসবের কারণে হতে পারে, আর যদি এগুলো না থাকে তাহলে আমাদের এনার্জির কারণে হতে পারে। তো সেই সেন্সটা যে কেউ করতে পারে। এবার তুমি যে সেন্সটার কথা বলছো, সেই সেন্সটা খুব কম সংখ্যক লোকে করে, তো সেটা তো এক্সেপশনাল হতে পারে। বা আরেকটা জিনিস হতে পারে যে কারোর সাথে মানে ধরো বাড়িতে কোনো পার্টিকুলার জায়গায় সে কিছু সেন্স করতে পারছে, মানে তার ক্লোজ ওয়ান কেউ মারা গেছে, সে কিছু সেন্স করতে পারছে। ইদার সে সেটা মেন্টালি কোনোভাবে কানেক্টেড, তবে সেন্স করতে পারছে। মানে আমি ধরো যার সাথে বসবাস করছি, সে রোজ এই চেয়ারটায় বসে চা খেত, সে আজকে নেই। তো আমি তাকে সেন্স করছি নাকি আমি তাকে মানে মাইন্ডে ফিল করছি, সেটা বোঝা মুশকিল, কারণ তার সাথে কানেকশানটা আমার এরকম। তো সেটা এক ধরনের ব্যাপার হতে পারে। আর যদি সত্যি সে ফিল করে, তাহলে তার সাথে সেই মানে জীবিত অবস্থা তার সাথে সেই কানেকশানটা অতটাই গভীর ছিল যে সে চলে যাওয়ার পরেও তাকে আমি মানে দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি তার এনার্জিটাকে, কারণ সেও হয়তো ততটাই আমার সাথে কানেক্টেড যে আমাকে ছেড়ে সে যেতে চায় না। তবেই আমি তার গায়ের গন্ধটা পাচ্ছি বা কিছু সেন্স করতে পারছি, কিন্তু এগুলো খুব কম সংখ্যক, মানে সবাই যে করতে পারবে তা নয়। একটা ইনসিডেন্ট, ধরো যে মারা গেছেন অনেক বছর আগে, হঠাৎ করে একটা সন্ধেবেলা বারান্দায় ধরো একটা গন্ধ পেল। মানে অনেক বছর আগে মারা গেছেন, বলছেন যে আমি না ওনার গন্ধটা পাচ্ছি, পেলাম। তো সেটা খুব মানে তারপরে তো আর কোনোদিন পেলেন না। তো এই কয়েকটা ইনসিডেন্ট আমি ওভার হিয়ার করেছি, বা যেমন বন্ধুরা সব গল্প করি তখন এইগুলো সব শুনতে পাই। তো এইগুলো অ্যাকচুয়ালি কি ওই এনার্জিটা তখন পাস করছিল? আবার Maybe. ওটা ওই যেটা ও বললো যে আমি ওর মাইন্ড দিয়েও ফিল করছে, হয়তো সেটা হতে পারে, হয়তো খুব মিস করছে। ফ্র্যাগনেন্টস অফ মেমোরিজ অনেক সময় রিয়ালিটি ক্রিয়েট করে। এটা এমন একটা জিনিস যেটা তুমি পুরোপুরি সায়েন্স দিয়ে প্রুফ করা যাবে না। এটা এটা তোমার আইদার ইউ বিলিভ ইট অর ইউ ডোন্ট। হুম হুম হুম। হ্যাঁ, মানে এইটা ব্যাপারটা তো ঠিক, মানে তুমি সুন্দরবনে গেছো, বাঘ দেখতে পেয়েছো, আমরা গেছি দেখতে পেলাম না, তার মানে কি বাঘটা ওখানে এক্সিস্ট করে না? অবভিয়াসলি করে, কিন্তু আমরা পাইনি, আমরা ব্যাড লাক, আমরা দেখতে পাইনি। একটা জিনিস যেটা আমি আমাদের ফার্স্ট এপিসোডের পর রিয়েলাইজ করেছিলাম, যে আম, যারা বিশ্বাস করে না এই সাবজেক্টটা, তারা রিডিকিউল করে, তারা মজা ওড়ায় এই সাবজেক্টটা। মানে আমি একটা জিনিস বিশ্বাস নাই করতে পারি, আমি সেটাকে ডিসরিসপেক্ট করব না, আমার সেই অধিকারটা নেই। বাট সেটা আমি ওই এপিসোডটার পর রিয়েলাইজ করেছি যে আইদার কয়েকজন বিশ্বাস করেন আর কয়েকজন রিডিকিউল করে। না, করুক রিডিকুল, তাতে কি যায় আসলো। না, যারা রিডিকিউল করে, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তারাও জিনিসটাকে ভয় পায়। না না, রিডিকুল করতেই পারে, কারণ তারা একটা লাইটের মধ্যে মোবাইলে কিছু আঙুল দিয়ে টিপতেই পারে। তো কাকে রিডিকুল করছে না, যে বড় বড় লোকেদের রিডিকুল করছে, আর আমরা কি? তো সেটাই পয়েন্ট। এখন আমার কাছে আঙুল আছে, মোবাইল আছে, টিপে দিলেই হয়ে গেল, কিছু একটা বলে দিলেই হয়ে গেল। তো এখানে আমরা বসে দেখছি দিল্লিতে কি হয়েছে,
অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছে, আমরা প্রশাসনকে উল্টোপাল্টা কথা বলছি, 5টা লোক 5 রকম এই পলিটিক্যাল পার্টিকে দোষ দিচ্ছে, ওই পলিটিক্যাল পার্টিকে দোষ দিচ্ছে। অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে সেটা তো অ্যাকচুয়াল লোকেশন বা ইনভেস্টিগেশন হওয়ার পরেই সেটা জানা সম্ভব। আমরা বাড়িতে বসে নিউজ দেখে যে এত কথা বলছি, ক্রিকেট ম্যাচ দেখার সময় ইস বলটা এইভাবে না করে এইভাবে করতে পারতো, ঠিক আমাকেই যদি ওই মাঠে ওইখানে দাঁড় করিয়ে দিত, একটা বলও আমি করতে পারতাম না। একদম। তো ব্যাপারটা সেরকম, ঘরে বসে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল জায়গায় গিয়ে তুমি সেটা ফেস করার পরে তুমি বলো যে না এটা তো রিডিকিউলাস, এখানে তো কিছু ব্যাপার নেই, তাহলে সেটা একটা মানা যায়। কিন্তু যারা বসে বসে এই জিনিসগুলো করে, তাদের ক্ষমতা নেই যে তারা অ্যাকচুয়াল জিনিসগুলোকে কোনোদিন ফেস করার সাহসিকতাও দেখাবে বলে। তো এখন তোমরা যেহেতু ফুল ফ্লেজের আবার এটা ব্যাক করেছো, তোমাদের আই এম শিওর অনেক বেশি এনকোয়ারিজ আসছেন, অনেক অনেক বেশি মেলস আসছে বা সে তো আসেই, কিন্তু আজকাল আমরা খুব মানে বেছে বেছে কেসেসগুলো নিচ্ছি। সেটার মেট্রিকটা কি থাকে তোমাদের সিলেক্ট করার? আমাদের যদি ভেতর থেকে মনে হয় তখনই যাচ্ছি। কারণ একটা স্টাডিতেও দেখছিলাম যে 90% প্যারানর্মাল ইস্যুস সাইকোলজিক্যাল ইস্যুস থেকে অ্যারাইজ করে। তো সেটা তোমরা বাড়িতে বসে একটা মেলে বা একটা ভিডিওতে গেজ করাটাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট। না, আমরা কোনো অ্যাক্টিভিটি নিয়ে আগে এটা জিজ্ঞেস করি যে ওটা কজন ফেস করছে। যদি একজনই করছে তার মানে তার প্রবলেমও থাকতে পারে। তো তাকে আগে আমরা বলি যে আগে ডক্টরের সাথে ভালো মতন কনসাল্ট করে তারপরে আসো আমাদের কাছে। অনেকজন আছে যে আগেই আমাদের কাছে চলে আসে, মানে ডক্টর না দেখিয়েই আগেই ভাবে যে এটা কোনো ভূতের দ্বারাই হচ্ছে আর অন্য কোনো কারণে হতে পারে না। কেউ কেউ হয় ওরকম যে প্রথমেই ওই দিকে যেতে পছন্দ করে, আর আবার এরকমও আছে যারা চায় যে আমরা বাড়িতে এসে একটা ওরকম করি। মানে ওটা একটা মানে টিভিতে দেখেছে আমাদের, হয়তো ওই দাদাগিরিতে দেখেছে, দিদি নম্বর 1-এ দেখেছে, এদেরকে একটু ডেকে একটু দেখি ব্যাপারটা কীরকম একটা মজা হবে বাড়ির মধ্যে, এরকমও আছে। সব রকমই আমরা দেখে নিয়েছি, আর দেখার কিছু বাকি নেই। ওগুলো আমরা ডিসকাস করিনি যে এটা কী কারণে ডাকছে আমাদের। এখন তোমাদের যেহেতু একটা বাচ্চা আছে এবং তোমরা আর্টিফ্যাক্টস কালেক্ট করছো বাড়িতে, তো সে কি কিছু ফিল করেছে বা সে তো জানে না বাবা মা কি কাজ করে? আই এম অ্যাজিউমিং যে এখন সে হয়তো অতটা রিয়েলাইজ করছে না, সে একটু বড় হলে। এখন তো তার একটু বুদ্ধি হয়েছে, সে মানে বুঝে শুনে কথা বলতে শিখেছে। যখন ওর মানে বলতে পারতো না, মানে বাচ্চারা যেরকম হয় আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে, আমি ভাবছিলাম এটা না বলবে, ও ঠিক উঠিয়ে যে টপিকটাকে। তো তখন এমন ওই যখন ডলটা বাড়িতে এনেছিলাম ওই টাইমেরই ঘটনা। তখন ও এমন এমন কিছু করতো যেটা দেখে আমাদের মনে হতো যে এটা কি কেস হচ্ছে। কারণ অনেক সময় দেখছি যে বিশেষ করে এটা রাত্রিবেলাই করতো, যখন শুয়ে পড়া হতো মাঝখানে শুয়ে ও উপরে কারোর সাথে হেসে হেসে কনভারসেশন করছে, কি মানে ওদের ভাষায় খুব হেসে হেসে কথা বলছে, খেলার মতন ভঙ্গি করছে। তো ইগনোর করেছে, বাচ্চারা তো এরকম করেই, ইটস ওকে। এবার কন্টিনিউয়াসলি দেখছি রোজই ও একটা জিনিস করছে, শোয়ার সময় ঘুমাতে যাওয়ার সময় ওর হাতটা আমাকে দিচ্ছে কিস করার জন্য, আমি ওর হাতে চুমু খাচ্ছি, ওর পাপাকে দিচ্ছে কিস করার জন্য, ও করছে, ওপরে কাউকে দিচ্ছে কিস করার জন্য। একদিন আমরা ইগনোর করেছি, দুদিন ইগনোর করেছি, রোজ 3 করছে দিনের দিকে বলছি যে একই সেম জিনিসও রোজ করছে, কি কেসটা হচ্ছে। আমি মজা করে কী রে ওপরে কে আছে, কাকে দেখে আপনি করছিস। ও তো আমার বিশেষ কথা বলতে শেখেনি, যে গোগো গোগো। আমি ভাবছি কি রে ভাই, মানে যে বাচ্চারা কি এগুলো সেন্স বেশি করতে পারে, ওদের এনার্জি। আমার তাই মনে হয়, তাই শুনেছি আমি যে বাচ্চারা বা পোষ্য ওরা বেশি সেন্স করতে পারে। তো আমার তোমরা যা বলেছো তারপর আমার ব্রেন ফাংশন করা বন্ধ করে দিয়েছে। আমি শিওর অডিয়েন্সদেরও এখন ওরা লাইট টাইট হয়তো একটু জ্বালিয়ে নিয়েছে, আমি এখান থেকে পালাতে পারলে বাঁচি। তো এই এপিসোডটা করার ইচ্ছেটা ছিল আমার, কারণ এটা এমন একটা সাবজেক্ট যে আইদার কেউ বিলিভ করে না হলে কেউ করে না। তো এবার কে বিলিভ করবে কে করবে না সেইটা আমরা তুলে ধরছি না,
আমরা সাবজেক্টটাকে তুলে ধরলাম। হ্যাঁ, আমরাও আমাদের সাথে যেগুলো Experience গুলো ঘটেছে বললাম। এক্সপিরিয়েন্সগুলো বললাম। এবার কারোর বিলিভ করার হলে করবে, না করার হলে না করবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। একটা মেসেজ আমি খালি দিতে চাই আমাদের ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালের তরফ থেকে, যে আমাদের টিমে তো প্রচুর বললাম অনেকজন আগে ছিল এক্স মেম্বার, বা প্রেজেন্ট আমরা 4 জন আছি। আমাদের ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল টিমের নাম নিয়ে কেউ যদি কোনো ক্লায়েন্টের কেস নেয়, দেবরাজ সান্যাল, ঈশিতা, আয়ুষ মজুমদার, অনির্বাণ দাস, এই 4 জন ছাড়া আর কারোর সাথে যদি কেউ, আমি ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল থেকে বলছি এই কেসটা আমাকে দিন, বা কারোর থেকে টাকা ক্লেম করা, যে এগুলো আমি অনেক এটা সময় করবো, হচ্ছে অনেক সময় এগুলো। হচ্ছে, যে কারণে আমার এই মেসেজটা দেওয়াটা খুব দরকার। এইটা যদি হয় তাহলে প্লিজ সেটা সেই ফাঁদে পা দেবেন না, আপনাদের টাকাটাই নষ্ট হবে, আর কোনো কাজ হবে না। যদি অথেন্টিক্যালি ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালের সাথে যোগাযোগ করার হয় তাহলে দেবরাজ সান্যালের নাম্বার দেওয়া আছে গুগলে, 9851424977। শুধুমাত্র এই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন। এর বাইরে কারোর সাথে কেউ যদি আমাদের টিমের নাম করে বা আমাদের নাম করে টাকা ক্লেম করে, প্লিজ তাদের ফাঁদে পা দেবেন না। দেবরাজের নাম্বারটা আমি এখানেও দিয়ে রাখবো। আর আমিও ওনাদের চিনি না, ওদের বাড়িতেও যাই না, আমাকে বলে কোনো লাভ নেই। দেবরাজদার নাম্বার আমি দিয়ে রাখবো, কারোর যদি হেল্প দরকার হয় ডিরেক্ট ফোন করে নেবেন। না, এটা মানে আমি বলতে বাধ্য হলাম, কারণ রিসেন্ট ডেজে এত মানে কল আসছে যে এরকম, মানে হয়তো খুব অসহায় মানুষজন আমাদেরকে ফোন করে বলছে আপনারা টাকা নিয়ে গেলেন, কই কোনো কাজ করছেন না। তো আমরা তো অবাক, মানে টাকা আমি নিলাম তো ওটা শুনে কোথায়? অবাক, আমি কাকে ফোন করেছিলেন তখন? বলছে আপনি আমার ছেলের সাথে কথা বলিয়ে দেবেন বললেন, এদিকে আপনারা কোনো কাজ করছেন না, টাকা নিয়ে চলে গেলেন। আমি আরও তো অবাক যে টাকা নিলাম, মানে আমি তো শুনলামই এই ফার্স্ট টাইম। তো সেই জন্য এই ফ্রডগুলো হচ্ছে বলে আমি বাধ্য হয়ে বলতে ওইটাই হয়ে গেছে চাইলাম এটা। ঝামেলা। এগুলো আরো ডিফিকাল্ট হবে যত দিন যাবে, কারণ যত তোমাদের মানে ব্র্যান্ড একটু হয়ে গেলে পারে এগুলো তো ঝামেলা হবেই, অন্যজন ইউজ কারণ আমরা নিজেরা কোনো সময় চাই না যে, কারণ এই সমস্ত ব্যাপারগুলো তো খুব ইমোশনাল ব্যাপার। একটা মানুষ মারা গেছে, তার সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, তো সেই জায়গাটায় আমরা মানে অযথা আঘাত করতে চাই না। তো যারা করছে আমাদের নাম নিয়ে, তারা খুব মানে বাজে আমরা কাজ যদি করছে। কেসটা নেব তো বলে দিই হ্যাঁ নেব, এইটা ব্যাপার, আমাদের এই রিকোয়ারমেন্টস যদি দিতে পারেন তো করবো, না হলে করবো না, পাতি হিসাবের কথা। কিন্তু ওরকম ঝুলিয়ে রেখে বারবার করে বা ওরকম, যেটা আমরা করতে পারবো না, আমরা আগেই বলে দিই যে আমরা করতে আগেই পারবো বলে না। দিই যে না এটা আমরা করবো না। তো ঈশিতাদি, দেবরাজদা, থ্যাংক ইউ অ্যাগেন ফর কামিং। থ্যাংক ইউ তোমাকে। ও যখন এসেছিল আমার খুব ইচ্ছে ছিল যে তোমার এখানে আসার, তোমার এই সেটআপটা আমার খুব ভালো লেগেছিল, আর তোমার বিহেভিয়ার তো খুবই ভালো। তো আমার ইচ্ছেই ছিল, আমার খুব ভালো লাগলো আজকে এসে। এবং তোমরা এত ইন্টারভিউ এবং পডকাস্টে গেছো, এবার কিছু নতুন বার করাটা ডিফিকাল্ট, বাট আশা করছি সাবজেক্টটাকে অনেস্টলি পোর্ট্রে আমরা করতে পেরেছি। এবার কে কি বিশ্বাস করবে করবে না তাদের ব্যাপার। তো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করবেন। যদি ওনাদের আবার দেখতে চান কমেন্টসে ভরিয়ে দিন, আমি সেই ছবিগুলো দেখাবো যে দেখো দেখো আরও চাইছে, কারণ ওরা কিন্তু আমায় বলেছিল যে আমার কিন্তু সবই আছে ইউটিউবে, কি বলবো। আর আমি বলছি না, তোমরা আসো, অডিয়েন্স আছে, অডিয়েন্স শুনবে। এই কমেন্টসগুলো আমি ওদের পাঠাবো যে দেখো এত কমেন্ট এসছে, আরেকটা এপিসোড করবো 1 বছর পর। তো প্লিজ কমেন্ট করুন। আর কিছু প্রশ্ন থাকলেও যেন হ্যাঁ অবশ্যই কমেন্টে একদম লেখে। একদম আমি সেগুলো ফরওয়ার্ড করব। এবং আমি শুধু এটাই প্রে করব যাতে তোমাদের ফিউচার এন্ডেভার্স সব সাকসেসফুল হোক, কারণ তোমরা যেটা করছো সেটা খুবই জরুরি এবং খুবই দরকার, এটা আমি বিলিভ করি। তো এখানেই আমরা এপিসোডটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। এটা এমন একটা সাবজেক্ট যেটা আমাকে খুব ইন্ট্রিগ করে, আপনাদের আশা করছি ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে প্লিজ কমেন্ট করুন। যদি আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করতে চান, ওনার নাম্বার আমি দিয়ে রাখবো। যদি জেনুইন কোনো কেস থাকে প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন। আর একটু কমেন্ট করে জানাবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা এরকম আরও অনেক এপিসোড জানতে পারবো, আমরাও একটু সাহস পাবো। তো থ্যাংক ইউ, এরমভাবেই সাপোর্ট করতে থাকুন আমাদের। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।